আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচ, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। অলরেডি কিন্তু তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দিয়ে বাসায় আসছো। এখন তোমাদের মাথায় জাস্ট একটাই টেনশন, তোমাদের একদিন পরেই হচ্ছে আবার তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা। তো এই অল্প সময়ের মধ্যে তো তোমাদের এই সম্পূর্ণ প্রিপারেশনটাকে কিভাবে একদম স্ট্রং করা যায়, এর জন্য আমরা আবারও চলে এসেছি আমাদের এই দ্বিতীয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমার শর্ট সাজেশন ক্লাসে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। আমাদের আজকের এই ক্লাসে আমরা তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ এবং চলতড়িৎ, আমরা এই তিনটা চ্যাপ্টারের গ আর ঘয়ের জন্য ইম্পর্টেন্স টপিকগুলো নিয়ে আলোচনা করব। মানে কিছুটা সময় নেই আর কি, তবে খুব বেশি সময় আমরা নিব না। ওকে, আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে আমাদের এই টপিকসগুলা বেসিক্যালি হচ্ছে গত 7 বছরের মধ্যে কোন টপিকসগুলা মানে একটু বেশির মধ্যে আসছে আর কি, ওই টপিকসগুলো নিয়ে হচ্ছে আমাদের ক্লাস। ওকে, প্রায় বলতে গেলে আমরা সব টপিকসগুলো এখানে চলে আসছে, কম বেশি আসছে, তবে এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিকস আসছে যেগুলো কিনা মাস্ট আসার মতো। ওকে, আচ্ছা, শুরু করে দিই। প্রথম হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপের স্কেল। এটা জাস্ট গত 7 বছরের মধ্যে একবার আসছে। ওকে, তো এটা খুব বেশি আহামরি ইম্পর্টেন্ট না, তবুও এইটার সম্পর্কে একটু আইডিয়া যদি আমি দিতে চাই তাহলে কি ছিল বলো তো? আমাদের সেলসিয়াস স্কেল, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটা কি ছিল? ফাইভ 9 5। ওকে, ক্লিয়ার। তো আমরা এই সম্পর্কটা ইউজ করে কিন্তু আমরা যে কোনো দুইটা স্কেলের মধ্যে টেম্পারেচারের মধ্যে আমরা তুলনা করে টেম্পারেচার না জানা টেম্পারেচারটা আমরা বের করতে পারতাম। ওকে, বা আমাদের রুট থার্মোমিটার ছিল, তো রুট থার্মোমিটার আমরা কীভাবে বের করতাম? থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার আর থিটা, যেটা রোধ হচ্ছে আমার এই থিটা টেম্পারেচারের রোধ কত ছিল, তারপর ছিল আর থিটা নট, দ্যাট মিনস হচ্ছে নিম্ন, এটা জানা মান, তারপর হচ্ছে আমার আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ছিল, নিম্ন স্থিরাঙ্কের বেলায় কত ছিল, ইন্টু 100। ওকে, তারপর হচ্ছে আমাদের পারদের থার্মোমিটার। ওকে, তার মানে হচ্ছে আমাদের এই বিভিন্ন তাপ পরিমাপের স্কেল থেকে আসবে না ঠিক, মানে হয়তো আসার মতো আর কি, তবে এটা বলতে পারি এমসিকিউর জন্য কিছুটা ইম্পর্টেন্ট আর কি, এমসিকিউর বেলায় এগুলো আসে আর কি, তো একটু জাস্ট দেখে যাবো আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই প্রথম যেই টপিক্সটা ছিল এটা খুব আহামরি ইম্পর্টেন্স না, জাস্ট এমনিতেই বেসিকটা নিয়ে যাবো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় যেই টপিক্সটা আর কি, এটা খুব বেশি আহামরি ইম্পর্টেন্স না আমাদের গোয়ের জন্য। আচ্ছা, এবার আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের খেলায়। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কিন্তু আমাদের মনে আছে, এটার আর কি ছিল, এটার ডি কিউ ইকুয়ালস টু কি ছিল, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ওকে, এটা ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। ওকে, এখন কথা হচ্ছে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বেসিক্যালি হচ্ছে আমাদের কোন কোন কাজে ব্যবহৃত, মানে কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা দেখেছিলাম কি ছিল। আমাদের সমষ্ণ প্রক্রিয়া ছিল আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমাদের সমচাপ প্রক্রিয়া ছিল, তারপর হচ্ছে আমাদের সম আয়তন প্রক্রিয়া ছিল। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখি আমাদের মানে বেসিক্যালি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বের করা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ বের করা, আবার হচ্ছে এর সাথে রিলেটেড হচ্ছে তোমাকে বলতে পারে হচ্ছে দুইটা প্রসেসকেই উদ্দীপকে দেওয়া আছে, তোমাকে বলতে পারে দুইটা প্রসেসের মধ্যে যেই কাজটা হয়েছে আর কি, ডাব্লিউ বের করছো তোমরা, ডাব্লিউ দুইটার মধ্যে তোমরা আলোচনা করো যে কাজের মধ্যে কতটুকু ডিফারেন্স হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলাটা তো জানি, আর জানি তো সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে আমাদের ডি ইউটা 0 হয়ে যায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের ডি কিউটা 0 হয়ে যায়। আচ্ছা, আমরা কাজে চলে যাই, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ কি ছিল? সমষ্ণ প্রক্রিয়ায় কাজ ডাব্লিউ ইকুয়ালস টু কি ছিল, এন আর টি লন V2/V1, এটা ছিল আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কাজ। আর আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ কি ছিল? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ আমাদের কি ছিল? R/γ-1। গামা কি ছিল আমাদের? মোলার তাপমাত্রার মধ্যে যে আমার পার্থক্য ছিল এটা, ইনটু হচ্ছে আমাদের T1 - T2, প্রথম তাপমাত্রা থেকে দ্বিতীয় তাপমাত্রা বাদ। ওকে, এই ছিল আমাদের সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ। তার মানে হচ্ছে আমাদেরকে মানে গয়ের মধ্যে আসলে জাস্ট তোমাকে যে কোনো একটা কাজের জন্য, যে কোনো একটা প্রক্রিয়ার জন্য কাজ বের করতে বলতে পারে, অথবা ঘয়ের ক্ষেত্রে দেখা যায় দুইটা কাজের মধ্যে তোমাকে জাস্ট তুলনা করতে বলতে পারে। ওকে, এখান থেকে এই টাইপেরই প্রশ্নটা বেসিক্যালি আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তবে আমরা তো জানি আমাদের রুদ্ধচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি ছিল, আমাদের ডাব্লিউ ইকুয়ালস টু কি ছিল, PdV। এটা আমরা একটু জেনে নেওয়া ট্রাই করবো। ওকে,
তাহলে এইভাবে আমরা রুদ্ধচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের কাজ বের হয় আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারবো। আচ্ছা, তো এই টপিক্সটা ভালো রকমের ইম্পর্টেন্ট, এটাকে আমরা ইম্পর্টেন্টের তালিকায় রাখলাম। এবার চলে আসা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন। আচ্ছা, রুদ্ধতাপীয় পরিবর্তনের বেলায় কিন্তু আমরা খেয়াল করেছি আমাদের একটা নতুন একটা চলকের সাথে আমরা অ্যাড হয়েছিলাম এটার সাথে। এটার ভ্যালু কিন্তু আমরা ভেরি করতেছিল আমার এক পরমাণবিক গ্যাসের ক্ষেত্রে কীরকম হবে, দ্বিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে কীরকম হবে, বহু পরমাণবিক গ্যাসের ক্ষেত্রে কীরকম হবে। আচ্ছা, এখন বলতেছি এই রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে চাপ আর আয়তনের সম্পর্কের মধ্যে দেখো খেয়াল করো দুইবারের মতো চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের ওই ফর্মুলাটা কী ছিল? চাপ ও আয়তনের মধ্যে ফর্মুলাটা এরকম ছিল না, P1 V1 গামা ইকুয়ালস টু হচ্ছে আমার P2 V2। ওকে, তার মানে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা আমাদের অজানা যে চলকটা থাকবে ওটার মানটা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। তারপর হচ্ছে চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। খেয়াল করে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। চাপ ও তাপমাত্রার সম্পর্ক দিয়ে এই ম্যাথটা বেসিক্যালি হচ্ছে 10 বারের মতো আসছে। আচ্ছা, এই ফর্মুলাটা কী ছিল একটু রিমাইন্ড করে ট্রাই করি আমরা। এটা ছিল হচ্ছে আমাদের T⁻1 মাইনাস বাই গামা ইকুয়ালস টু হচ্ছে P1 T1 ইকুয়ালস টু এটা কি ছিল T2 P2 1 মাইনাস গামা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এই গামার মানটা আমরা মুখস্থ রাখতে পারি। তিনটাই তো মান, এক পরমাণু দ্বিপরমাণবিক অথবা বহু পরমাণবিক গ্যাসের ক্ষেত্রে, অথবা তোমাকে প্রশ্নে এমনিতে এটা দেওয়া থাকবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তনের মধ্যে জাস্ট এই দুইটা ফর্মুলায় জাস্ট তুমি মনে রাখো, দেখবা এই দুইটা ফর্মুলা ইউজ করে ম্যাথগুলো চলে আসছে, মানে খুবই ইজি। তার মানে হচ্ছে এখান থেকে আসলে পারা যায়। আর এটা আমি ইম্পর্টেন্সের তালিকাতেই রাখলাম, এটা কিছুটাই কি ভালো রকমেরই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার চলে আসছে হচ্ছে আমাদের ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি থেকে ভালোই আসছে 4টা। তো ক্যালোরিমিতির বেসিকটা হচ্ছে এইরকম, আমরা পড়ে আসছিলাম যে আমাদের দুইটা তাপীয় বস্তুকে যখন কাছাকাছি আনা হয়, সংস্পর্শে আনা হয়, তাহলে আমার কম তাপমাত্রার বস্তু হতে বেশি তাপমাত্রার বস্তুর দিকে বেসিক্যালি হচ্ছে আমার তাপের প্রবাহটা ঘটে আর কি, ওই ব্যাপারটা। আচ্ছা, তাহলে ক্যালোরিমিতি থেকে আমরা কি বের করছিলাম আমরা বলো তো? তাপ H ইকুয়ালস টু কি বের করছিলাম আমরা? ms∆T। ওকে, বেসিক্যালি হচ্ছে এটা দিয়েই আমরা আমাদের ম্যাথগুলো করে থাকি। এখন কথা হচ্ছে খেয়াল করে দেখো, এই তাপটা কিন্তু বেসিক্যালি আমাদের শক্তিতে কনভার্ট হচ্ছে, শক্তিতে। ওকে, দ্যাট মিনস শক্তি মানে হচ্ছে বেসিক্যালি এখানে কাজ হচ্ছে। তার মানে হচ্ছে তোমাকে এমন কিছু একটা এক্সাম্পল দিতে পারে, সে ধরো আমি কোনো একটা বস্তুকে তাপ দিচ্ছি যার কারণে এই বস্তুটা গতিশীল হচ্ছে আর কি। ওকে, দ্যাট মিনস এই তাপটা কনভার্ট হচ্ছে আমার গতিশক্তিতে। তার মানে হচ্ছে আমরা তখন এই গতিশক্তির সাথে কনভার্ট করে, যেমন হাফ mv²। ওকে, মানে এই টাইপের কোনো একটা ম্যাথ দিয়ে দিতে পারে তোমাকে, বলতে পারে হচ্ছে এর মধ্যে কিছু একটা সম্পর্ক রিলেটেড তৈরি করো, অথবা তোমাকে ব্যাগ বের করতে বলতে পারে যে কতটুকু ব্যাগ প্রাপ্ত হয়েছে বস্তুটা। ওকে, তাহলে এটা থেকে বিভিন্ন এই টাইপেরই মানে মেন কথা হচ্ছে ms∆T, এই টাইপেরই কোনো একটা ম্যাথ এখান থেকে আসতে পারে। তার মধ্যে ক্যালোরিমিতিটা খুব বেশি ইম্পর্টেন্সে রাখতেও পারতেছি না, তো এটা খুব দরকার নাই আহামরি। আচ্ছা, এবার চলে আসছে কার্নোট ইঞ্জিন। খেয়াল করে দেখো, 42টা প্রশ্ন আসছে গত 7 বছরে, 42টা প্রশ্ন। এটা তো একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। খেয়াল করে দেখো, কার্নোট ইঞ্জিন থেকে কি আসছে? দক্ষতা নির্ণয় আসছে, উৎস বা গ্রাহকের তাপমাত্রা নির্ণয় আসছে, প্রতিধাপে গৃহীত ও বর্জিত শক্তি, কৃতকাজ ও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আসছে উৎস গ্রাহকের তাপমাত্রার পরিবর্তনের সাথে দক্ষতার পরিবর্তন, আর আসছে প্রত্যেকগামী অপ্রত্যগামী ইঞ্জিন। আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের প্রথম হচ্ছে দক্ষতা নির্ণয়। আচ্ছা, আমি একটু কার্নোট ইঞ্জিন সম্পর্কে আবার আরেকটু বলি। এটা হচ্ছে আমাদের সেই ইঞ্জিন, এই হচ্ছে আমাদের তাপ উৎস, যার টেম্পারেচার হচ্ছে আমার T1, এটা হচ্ছে আমার তাপ গ্রাহক। ওকে, তাপ গ্রাহকের কি ছিল? আমার নিম্ন তাপমাত্রার ছিল, T2 এর ছিল। দ্যাট মিনস এখান থেকে আমি বলতে পারতেছি T1টা অবশ্যই T2 এর চেয়ে বেশি হবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, তো এই ইঞ্জিন আমাদের কার্নোট ইঞ্জিন তাপ উৎস থেকে আমার Q1 পরিমাণ তাপ সে নিয়ে আসছে। ওকে, নিয়ে আসছে, তার ইঞ্জিনে প্রবেশ করছে। তারপর হচ্ছে ইঞ্জিনের ভিতরেই কিন্তু আমার এই তাপটাকে ইউজ করে কিন্তু সে আমার শক্তিতে কনভার্ট করে কাজ করতেছিল। ওকে, কাজ করার পর হচ্ছে একটা সময় দেখা গেছে এই যে আমার তাপগ্রহিতা যে আছে, তাপগ্রহিতা কিউটি পরিমাণ তাপ সে গ্রহণ করে ফেলছে। খেয়াল করে দেখো, Q1 পরিমাণ তাপ নিয়ে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করছে। ইঞ্জিনের ভিতরে কিছু এই তাপেরই Q1-এরই কিছু একটা মানে কতটুকু অংশ দিয়ে একটা কাজ কমপ্লিট করা হয়েছে। পরবর্তীতে হচ্ছে বাকি তাপটুকু, দ্যাট মিনস Q2 তাপ
T2 গ্রাহক সেটা গ্রহণ করে ফেলছে। দ্যাট মিনস এখানে কাজ কতটুকু হয়েছে, W ইকুয়ালস টু আমার Q1 মাইনাস Q2 পরিমাণ তাপ। দ্যাট মিনস হচ্ছে এতটুকু পরিমাণ তাপের মাধ্যমে আমাদের W পরিমাণ কাজ হয়েছে, এটাই ছিল আমাদের কার্নোর ইঞ্জিন। আচ্ছা, তাহলে আমাদের কাজ যদি হয় এটা, আমরা কিন্তু দক্ষতা পড়ে আসছি। দক্ষতা কি ছিল? দক্ষতা ছিল হচ্ছে আমরা কতটুকু পরিমাণ আমি শক্তি দিয়েছি আর কতটুকু পেয়েছি। এখানে হচ্ছে কতটুকু পরিমাণ তাপ দিয়েছিলাম আমি, Q1 পরিমাণ তাপ ইঞ্জিনে দিয়েছিলাম, আমার কাজ হয়েছে কতটুকু, W পরিমাণ। এই হচ্ছে আমাদের কার্নোর ইঞ্জিনের বেসিক যেই খুঁটিনাটি তথ্যগুলা। আচ্ছা, তাহলে দেখো তো আমরা, তাহলে এখান থেকে আমরা দক্ষতা আবার কি বের করতে পারি, Q1 মাইনাস Q2 বাই Q1। আচ্ছা, আবার এটাকে আমরা এইভাবে পড়ে আসছি 1 মাইনাস Q2 বাই Q1। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে খেয়াল করে দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু খুব ইজিলি আমরা দক্ষতা নির্ণয় করতে পারি। ওকে, এখন কথা হচ্ছে এখানে তো আমাদের তাপ রিলেটেড, এখানে তো আমাদের জাস্ট তাপ রিলেটেড দেওয়া আছে। ওকে, আমরা কিন্তু এটাও পড়ে আসছিলাম যে কোনো একটা তাপীয় ইঞ্জিনের বেলায় সে যতটুকু পরিমাণ সে তাপ উৎস থেকে গ্রহণ করতেছে অথবা বর্জিত করতেছে, ওইটা কি হবে আমার, ওই সে যে তাপ গ্রাহক বা তাপ উৎস থেকে সে তাপ টেম্পারেচারটা ছিল ওই টেম্পারেচারের সমানুপাতিক হবে। দ্যাট মিনস কিউ সমানুপাতিক টি ছিল, যেখান থেকে আমরা এমন একটা ফর্মুলা ক্রিয়েট করছি Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 বাই T2। আচ্ছা, তাহলে এর থেকে কনভার্ট করা যায় হচ্ছে Q1 বাই Q2 ইকুয়ালস টু হচ্ছে আমার T1 বাই T2। আচ্ছা, মনে আসছে হয়তো বা। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সমীকরণ। খেয়াল করে দেখো আমরা যদি এখানে এই Q2 বাই Q1 এর জায়গায় যদি আমি T দিয়ে কনভার্ট করে থাকি তাহলে কি পাবো আমরা, ভালো T2 বাই T1 পেয়ে যাবো। দ্যাট মিনস তখন আমাদের এই দক্ষতার নির্ণয়ের ফর্মুলাটা হয়ে যাবে এইরকম, T1 মাইনাস T2 বাই T1। ওকে, আচ্ছা, এটাকে আমরা বলতেছি আমাদের সেই দক্ষতা নির্ণয়ের ফর্মুলাটা। আচ্ছা, খেয়াল করে দেখো, তার মানে হচ্ছে আমাদের দক্ষতা নির্ণয় আমরা এই ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি। টেম্পারেচার দেওয়া থাকলে আমরা এটা ইউজ করব, তাপ দেওয়া থাকলে আমরা এটা ইউজ করব। আচ্ছা, এবার দেখো হচ্ছে উৎস বা তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয়। অলরেডি এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। আমরা আমাদের এই ফর্মুলা থেকেই কিন্তু এখান থেকে আমরা যে কোনো একটা অজানা মানকে আমরা বের করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে প্রতি ধাপে গৃহীত বা বর্জিত শক্তি, কৃতকাজ এবং অভ্যন্তরীণ শক্তির পরিমাণ। আচ্ছা, সেম ঘটনা খেয়াল করে দেখো, আমাদের মেন কাজই হচ্ছে এটা, দেখো ইকুয়ালস টু W বাই Q1। এখান থেকে আমরা Wটা বের করতে পারবো না, এটাই ছিল আমাদের কাজ বের করা। যখনই তোমাকে কার্নোর ইঞ্জিন থেকে কাজ বের করতে বলবে না, দ্যাট মিনস তোমাকে এই ফর্মুলাটা ইউজ করে Wটা বের করতে হবে। তো তুমি যদি আমার এই দক্ষতা না জানো, প্রথমত হচ্ছে তোমাকে দক্ষতাটা বের করতে হবে, তারপর তুমি Wটা বের করে ফেলো। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রার পরিবর্তনের সাথে দক্ষতার পরিবর্তন। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা একটু উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো ছিল, যেমন তোমাকে প্রশ্নে একটা টেম্পারেচার দিয়ে কাজ করতে বলছে, কিন্তু ঘটে যায় বলতেছে যদি তাপমাত্রা এটা না হয়ে ওটা হতো, যদি বলতো তাপমাত্রা এটা না হয়ে ওটা হতো তাহলে দক্ষতার কীরকম পরিবর্তন হতো, অথবা কোনো একটা ইঞ্জিনের দক্ষতা এই রকম ধরো A, তো এই ইঞ্জিনের দক্ষতাটা B হলে টেম্পারেচারের কতটুকু পরিবর্তন হয়েছে। দ্যাট মিনস এই টাইপের প্রশ্নগুলো ঘুরে ফিরে আসবে। তার মানে হচ্ছে আমাদেরকে দুইটা টেম্পারেচার অথবা দুইটা দক্ষতার মধ্যেই কিন্তু আমার তুলনা করে এই ম্যাথের প্রবলেমগুলো সলভ করতে হবে। এটা কিনা উচ্চতর দক্ষতার প্রবলেম, আমার কাছে মনে হয় পারা যাবে এটা। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, এটা কিন্তু প্রায় 12 বারের মতো আসে। তার মানে হচ্ছে এই টাইপটা একটু কষ্ট করে আমরা দেখে যাব ভালো করে। প্রত্যেকগামী অপ্রত্যগামী ইঞ্জিন ছিল। আচ্ছা, প্রত্যেকগামী ইঞ্জিনটা কি ছিল, একটা এক্সাম্পল দেই, যে আমাদের সম্মুখবর্তী কাজ আর পশ্চাৎমুখী একই রকম হবে। দ্যাট মিনস হচ্ছে দেখো, একটা বরফকে গলায় পানি বানাচ্ছি, একটা পানি থেকে আবার বরফ তৈরি করতেছি। খেয়াল করে দেখো, এটা কি আমার এই দুইটা ধাপে কিন্তু আমার ওই তাপমাত্রার পরিবর্তন যেটাকে বলি বা কাজের পরিবর্তনটাকে অলওয়েজ সমান হবে। এই জন্য আমরা কি বলতেছিলাম প্রত্যেকগামী ইঞ্জিন। আর অপ্রত্যগামী ইঞ্জিনের বেলা যদি বলি যে কোনো একটা বস্তুকে রাবারকে টেনে ছিঁড়ে ফেলছি, এটা হচ্ছে আমাদের অপ্রত্যগামী মানে কাজের এক্সাম্পল আর কি। এইগুলা বেসিক্যালি হচ্ছে আমার ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। তো এখান থেকে খুব বেশি পরিমাণ আসবে না, তবে আসলেও আসতে পারে। তো আমাদের এই প্রত্যেকগামী অপ্রত্যগামী ইঞ্জিনের কাজটা বেসিক্যালি হচ্ছে আমরা Q1 T1 দিয়ে আমরা করে ফেলতে পারবো। ওকে, তোমাকে প্রশ্নে এরকমভাবে চাইবে যে এই ইঞ্জিনটা প্রত্যেকগামী ইঞ্জিন কি না, এই জায়গা থেকে যদি তোমার কোনো প্রশ্ন আসে, প্রশ্নটা এরকম হবে, এই ইঞ্জিনটা প্রত্যেকগামী ইঞ্জিন কি না। তো এটা সলভ করার জাস্ট একটাই ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে এটা, আমরা কি করব, Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 বাই T2 দেখাই দিব। যদি Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 বাই T2 যদি সমান হয়, দ্যাট মিনস আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা প্রত্যেকগামী ইঞ্জিন। যদি এটা সমান না হয় তাহলে আমাদের
বলতে হবে এটা অপ্রত্যাগামী ইঞ্জিন। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে মানে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের এন্ট্রপি। আচ্ছা, আচ্ছা এন্ট্রপি কি ছিল বলো তো? আমরা এন্ট্রপি সংজ্ঞা না জানলে আমরা জানি ডিএস ইকুয়ালস টু কি আমার ডিকিউ বাই ডিটি। ওকে, আচ্ছা এন্ট্রপি হিসেবে আমরা এটাই চিনতাম যে আমার একটা নির্দিষ্ট টেম্পারেচারে কি পরিমাণ তাপের পরিবর্তন হয়। আচ্ছা, এবার দেখো আমাদের এন্ট্রপির দিয়ে ম্যাথ প্রবলেমগুলো বেসিক্যালি আসে হচ্ছে আমার তাপমাত্রা স্থির থাকলে এন্ট্রপি কেমন থাকবে, তারপর হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হলে এন্ট্রপি কীরকম হবে, আবার বিভিন্ন প্রক্রিয়ার এন্ট্রপির পরিবর্তনটা আমাকে দেখা যাচ্ছে। ওকে ফাইন, এবার দেখো প্রথমটা আমাদের তাপমাত্রা স্থির থাকলে। আচ্ছা খেয়াল করে দেখো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, তোমাকে প্রশ্ন বলতে পারে যে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে রূপান্তর করতেছি, অথবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলীয় বাষ্পে রূপান্তর করতেছি। তো খেয়াল করে দেখি আমাদের টেম্পারেচারটা কিন্তু স্থির হচ্ছে, কিন্তু তাপের কিন্তু পরিবর্তন হচ্ছে। তখন এই ক্ষেত্রে আমাদের ডিএস বাই ডিটি হবে আমার mLF বাই টি। আচ্ছা খেয়াল করে দেখি, এখানে এলএফ হচ্ছে কি আমার ওই যে বরফ গলনের সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ, ক্লিয়ার, অথবা বাষ্পীভবনের সুপ্ত তাপ আমরা পাবো। ওকে, বা mLV যদি বলি বাষ্পীভবনের সুপ্ত তাপ, এটা হচ্ছে আমার বাষ্পীভবনের সুপ্ত তাপ। ওকে ক্লিয়ার, তার মানে হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে জাস্ট ইজি আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এম কি ছিল আমাদের ভর ছিল, ওই পানির ভর বা বরফের উপর যেটাই বলতেছিলাম। আচ্ছা এবার হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমাদের তাপমাত্রা পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তনটা কীরকম হবে। আচ্ছা খেয়াল করে দেখো, এবার আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো এবার বলতেছি যে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি হয়ে গেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। আবার বলতেছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি হয়ে গেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। তার মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কীরকম চেঞ্জ হয়েছে? আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এখন হয়ে গেছে আমার 20 ডিগ্রি মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তখন এই ক্ষেত্রে আমাদের ডিএস, দ্যাট মিনস আমাদের এন্ট্রপি কী ছিল? এন্ট্রপি ছিল এরকম এমএস লন T1 বাই T2, যেখানে এস ছিল কি আমার পানির আপেক্ষিক তাপ, ক্লিয়ার। তখন এস ছিল আমাদের পানির আপেক্ষিক তাপ। ওকে, এবার খেয়াল করে দেখি আমরা কিন্তু তাপমাত্রা স্থির থাকলে কিভাবে বের করা লাগে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে কীরকম হয়, তাপমাত্রার পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তন কীরকম হয়। এবার খেয়াল করো তো, এবার এক্সাম্পলটা আসে এরকম বেসিক্যালি আমাদের পরীক্ষাতে, যে ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফটা গলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। আচ্ছা খেয়াল করো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফটা গলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হয়েছে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু দুইটা কাজ হয়েছে। প্রথম কাজটা হচ্ছে এটা প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে রূপান্তরিত হয়েছে, তারপর হচ্ছে পরবর্তীতে গিয়ে আমার এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিএস ইকুয়ালস টু কী হবে বলো তো? mLF বাই টি। আচ্ছা যেহেতু টেম্পারেচার কোনো পরিবর্তন না, এই ক্ষেত্রে কী হবে বলো তো? এই ক্ষেত্রে হবে আমার ডিএস ইকুয়ালস টু হবে ms ln T1 বাই T2, ক্লিয়ার। আচ্ছা তার মানে হচ্ছে যদি এই টাইপের প্রশ্নগুলো এই টাইপের আসলে এখান থেকে এটাই আসবে, মানে তোমাকে যদি একটু ঝামেলা পাকাইতে চাই তাহলে এইটাই ঝামেলাটা পাকাবে, যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে শুরু করবে ওরা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে শুরু করবে ওরা। ওকে, এবার চলে আসা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার এন্ট্রপির পরিবর্তনটা চলে আসে। আচ্ছা আমাদের প্রক্রিয়া হচ্ছে দুই টাইপের প্রক্রিয়া দেখছিলাম আমরা, একটা কি ছিল আমাদের প্রত্যাগামী, একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে আচ্ছা, তো এই দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে আমার একটা খেয়াল করে দেখি, সমষ্ণ প্রক্রিয়ার বেলায় আমরা কি জানি? সমষ্ণ প্রক্রিয়ার বেলায় আমরা জানি হচ্ছে আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, একই তাপমাত্রা থাকবে। আচ্ছা, আর রুদ্ধতাপীয় পরিবর্তনের বেলা জানি আমাদের তাপের পরিমাণ 0 হবে। তো প্রথমত হচ্ছে একটু তাকাও, এন্ট্রপির ফর্মুলাটা কি বলে? ডিকিউ বাই টি। ওকে, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেলায় হচ্ছে আমরা বলতেছি যে তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিকিউটা ইকুয়ালস টু কি বের হইতো? আমাদের 0 বের হয়ে যেত না। দ্যাট মিনস এই ক্ষেত্রে কি হয়ে যাবে? 0 বাই টি, দ্যাট মিনস 0। তার মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেলায় এন্ট্রপি হচ্ছে আমাদের 0। আচ্ছা এবার খেয়াল করে দেখি
বেসিক্যালি আমরা যে এন্ট্রপিটা জানতামই হচ্ছে আমাকে তাপমাত্রাটাকে কাজে রূপান্তরিত করার অক্ষমতা। আচ্ছা, তো এবার খেয়াল করে দেখি আমাদের সমষ্ট প্রক্রিয়ার বেলায় কি হবে, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ এন্ট্রপি পেয়ে যাব। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার এই গো আর ঘয়ের জন্য ইম্পর্টেন্স টপিকগুলা। আমাদের এন্ট্রপিটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে খেয়াল করে দেখি আমাদের এন্ট্রপি, তারপর হচ্ছে আমাদের কার্নোর ইঞ্জিন, আর এখান থেকে আমি এই রুদ্ধতাপের পরিবর্তনের বেলায় চাপ ও আয়তনের সম্পর্ক, আর এক্ষেত্রে সমষ্ট প্রক্রিয়াকৃত কাজ, আমরা এই কয়েকটা টপিক্সের উপরে খুব জোর দিতে পারি। এই কয়েকটা টপিক্সের উপরে জোর দিলেই আশা করা যায় তোমাদের এখান থেকে একটা তো মাস্ট পাবা, এমন হতে পারে দুইটাও এই অধ্যায় চ্যাপ্টার থেকে পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো এবার আমরা পরবর্তী যে চ্যাপ্টারটা আমাদের স্থির তড়িৎ, আমরা ওই স্থির তড়িতে চলে যাই। আচ্ছা, আমরা তাপগতিবিদ্যার চ্যাপ্টারের যে ইম্পর্টেন্স গো আর গোয়ের জন্য যে টপিকগুলো ছিল এগুলো অলরেডি আলোচনা করে ফেলছি। এবার হচ্ছে আমাদের স্থির তড়িৎ নিয়ে। ওকে ফাইন। আচ্ছা, একদম আলোচনাতে শুরু যাই। দেখো, স্থির তড়িতের একদম প্রথম যেই টপিক্সটা বেসিক্যালি আমাদের মুখে চলে সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। ওকে, কুলম্বের ফর্মুলাটা কীরকম ছিল, যে আমার F = 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2/d², মানে মধ্যবর্তী দূরত্বকে আমি ডি ধরে কাজ করছি। ওকে ফাইন। এইটা দিয়েই আমরা কুলম্বের ফর্মুলাটা দিয়েই আমরা এই তড়িৎ বলটা নির্ণয় করে থাকি। ওকে আচ্ছা, দেখো এই বিভিন্ন মাধ্যমে তড়িৎ বলের জন্য 4 বার চলে আসছে। এখন বিভিন্ন মাধ্যম বলতে গিয়ে খেয়াল করে দেখো, ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই এপসাইলনের উপর। কার উপর ডিপেন্ড করতেছে? এপসাইলনের উপর। যখন এটা হচ্ছে শূন্য মাধ্যম, তখন শূন্য মাধ্যমের জন্য শূন্য মাধ্যমের বেলা এটার ভেদন যোগ্যতা হচ্ছে আমার এপসাইলন। আর অন্য যে কোনো মাধ্যম, বায়ু মাধ্যম, মানে বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম, অন্য যে কোনো মাধ্যমের বেলায় এই ভেদন যোগ্যতা কি হবে? এপসাইলন হবে। ওকে, তখন হচ্ছে আমাদের একটা প্যারামেট্রিক ধ্রুবক নিয়ে আসা লাগে, সেটা হচ্ছে আমার কে। তখন বেসিক্যালি হচ্ছে আমার এপসাইলনের সাথে সম্পর্কটা হয়ে যায় হচ্ছে এরকম, এপসাইলন নট কে। ওকে, বা কে ইকুয়ালস টু হচ্ছে আমার এপসাইলন নট। ক্লিয়ার? আচ্ছা, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের জন্য তড়িৎ বল নির্ণয়। তাহলে আমাদের যে কোনো মাধ্যমের বেলায় তড়িৎ বল কীরকম হবে? 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2/d²। ওকে আচ্ছা, এটাই হচ্ছে আমাদের বিভিন্ন মাধ্যমের বেলা। যদি শূন্য মাধ্যম বলে তাহলে এটা, আর যদি অন্য যে কোনো মাধ্যম বলে তখন হচ্ছে আমাদের এটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিভিন্ন মাধ্যমে তড়িৎ বল নির্ণয় টপিক্স। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লব্ধি বল। খেয়াল করে দেখি এই টপিক্সটা খুবই বেশি পরিমাণ আসছে, প্রায় 9 বারের মতো চলে আসছে আমাদের এই লব্ধি বল নির্ণয় আর কি। তার মানে হচ্ছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এর মধ্যে আমরা রাখলাম লিস্টের মধ্যে। ওকে আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো কী ছিল, আমরা বেসিক্যালি হচ্ছে যদি বেসিক তথ্যটাকে দেওয়ার ট্রাই করি, সেটা হচ্ছিল আমাদের তড়িৎ বলের উপরিপাতন নীতি। তড়িৎ বলের উপরিপাতন নীতি আমাদের কি বলতেছিল, যে আমাদের কোনো একটা চার্জের উপর যদি অনেকগুলো চার্জ একসাথে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে ওই ক্ষেত্রে আমাদের এই তড়িৎ বলের উপরিপাতন নীতিটা চলে আসে, যে আমাদের ওই বিন্দুটার উপরে এই প্রত্যেকটা বিন্দুর জন্য, ওই চার্জের উপরে প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা যে বলগুলো পাবো, এদের যোগফলই হচ্ছে আমাদের ওই বিন্দুর উপরে বেসিক্যালি টোটাল কতটুকু বল কাজ করতেছে বাকি পয়েন্ট বিন্দু এর জন্য, চার্জগুলোর জন্য। ওকে, যেমন খেয়াল করে দেখি, একটু বেসিক আলোচনা করে, যদি এই হচ্ছে আমাদের একটা বিন্দু চার্জ, সেটা হচ্ছে আমি যদি বলি যে কিউ প্লাস একটা চার্জ এখানে কাজ করতেছে। ক্লিয়ার? এখানে এই বিন্দুতে খেয়াল করে দেখি, মনে মনে ধরলাম এইখানে একটা চার্জ হচ্ছে আমার Q1 প্লাস Q1 চার্জ, আমি ধরে নিলাম মনে মনে এখানে একটা চার্জ হচ্ছে আমাদের -Q2 চার্জ। মনে মনে আমি এখানে কল্পনা করতেছি আমাদের একটা চার্জ কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের -Q3 চার্জ। আর ধরে নিলাম মনে মনে কি আমাদের এই দিক বরাবর একটা চার্জ, এই দিক বরাবর আমাদের একটা চার্জ কাজ করতেছে আমাদের Q4 প্লাস, হ্যাঁ Q4 প্লাস চার্জ, এদিক বরাবর একটা চার্জ কাজ করতেছে। ওকে, এবার খেয়াল করে দেখি আমাদের এই Q1 প্লাস Q1 চার্জের জন্য আমাদের প্লাস Q চার্জটা বেসিক্যালি হচ্ছে, যেহেতু দুইটাই কি আমার পজিটিভ, দ্যাট মিনস আমাদের এই প্লাস Q1 মানে একক ধনাত্মক চার্জটা বেসিক্যালি এই দিক বরাবর কাজ করবে। ওকে, তাহলে এটাকে ধরে নিলাম হচ্ছে আমার F1 বল কাজ করতেছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। আচ্ছা, এবার খেয়াল করে দেখো তো, Q2 চার্জটা হচ্ছে আমার নেগেটিভ চার্জ, আমি যেহেতু একক ধনাত্মক চার্জ হিসেবে প্লাস কিউ চার্জকে রাখছি, তার মানে এই চার্জটা বেসিক্যালি এই দিক বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে আমাদের F2 বল। ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করে দেখো Q3 এর জন্য তাহলে কি হবে? এই দিক বরাবর হবে, তখন আমরা পাবো হচ্ছে F3। আর Q4 এর জন্য আমরা কোন দিকে পাবো? এই দিক বরাবর, সেটা হচ্ছে আমার F4। ওকে, দ্যাট মিনস হচ্ছে এই প্রত্যেকটা বলেরই আমার
যোগফলে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের আসলে এটা কোন দিক কোন বলটা আসলে তার উপরে কাজ করবে প্লাস লব্ধিটা কীরকম হবে। আচ্ছা, তার মানে হচ্ছে লব্ধি বল রিলেটেড এই প্রবলেমগুলো আমরা বের করতে পারবো। যদি এক্সাম্পল বলি যে কেমন টাইপের ম্যাথ আসতে পারে, যেমন খেয়াল করে দেখি, ধরে নিলাম এই বিন্দুতে এমন কোন একটা চার্জ আছে, কোন একটা নির্দিষ্ট ভরে আর কি দেওয়া আছে, ধরো একটা নির্দিষ্ট ভরে কোন একটা চার্জ দেওয়া আছে, ধরলাম 1 মাইক্রোকুলম বা সামথিং ধরে নিলাম আর কি, আর এখানে ধরো 10 কুলম বা সামথিং, এখানে 20 কুলম, মানে একই সেম পজিটিভ চার্জ বিশিষ্ট এরকম কোন একটা চার্জ দেওয়া আছে। এখন তোমাকে বলতে পারে যে আমার এই বি আর সি বিন্দুর চার্জের জন্য এই বিন্দুর চার্জটা ভাসবে কি না, এই বিন্দুর চার্জটা ভাসবে কি না বা এই পয়েন্টেই থাকবে কি না, এইরকম আর কি। তো দেখা যাচ্ছে আমাদের এই বেসিক্যালি হচ্ছে আমরা লব্ধি বল দিয়ে এগুলো বের করে থাকি। অথবা ধরো তোমার এইরকম হচ্ছে একটা বর্গক্ষেত্র, ওকে, বর্গক্ষেত্রের একদম মধ্যবিন্দুর ক্ষেত্রে বেলায় যদি আমি এ বি সি ডি এই 4টা বিন্দুতে যদি আমরা চারটা যদি চার্জ কল্পনা করে থাকি, তাহলে এই বিন্দু আসলে কতটুকু বল সে ফিল করতেছে, আসলে আমরা এই সব কিছু আমরা বলের লব্ধি, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই ফোর্সগুলো আলাদা আলাদাভাবে বের করে তারপর আমরা বলের উপরিপাতন নীতি ইউজ করে আমরা বের করে থাকি। আচ্ছা, তার মানে হচ্ছে আমার মনে হয় আমরা পারবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের লব্ধি বল রিলেটেড, এটা ইম্পর্টেন্ট এই টপিক্সটা। আচ্ছা, এবার চলে আসছে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি শিখে আসছিলাম আমরা, ইকুয়ালস টু আমার এফ বাই কিউ। যদি কিউ হয়ে যায় একক ধনাত্মক চার্জ, তখন কিন্তু আমাদের ই ইকুয়ালস টু এফ বলতে পারতেছিলাম আমরা, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইকুয়ালস টু বল যখন কিউ ইকুয়ালস টু যদি আমার 1 কুলম চার্জ হয়ে থাকে আর কি। আচ্ছা, আবার ই ইকুয়ালস টু আমরা কি পড়ে আসছিলাম, ই ইকুয়ালস টু পড়ে আসছিলাম আমরা 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই ডি স্কোয়ার বাই, মানে ডি বলতে আমি জাস্ট আমাদের বস্তুটা ছিল কি, আমার ধরো এই হচ্ছে একটা পজিটিভ মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা বস্তু, যার চার্জ ছিল হচ্ছে আমাদের কিউ, আর হচ্ছে এরই এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি যে কোনো একটা পজিটিভ চার্জ কিউ নট খেয়াল করতেছিলাম, তাহলে এই চার্জটার জন্যই এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ছিল আমাদের এটা। আচ্ছা, এখন দেখি তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে কি প্রাবল্য নির্ণয় করা কতবার আসছে, 2বার আসছে। তো এটা খুব বেশি আমার ইম্পর্টেন্স দিচ্ছি না, কিন্তু জাস্ট যেহেতু ফর্মুলাটা ইউজ করলে বের করা যাবে, তো এটা আমরা পড়তে পারি বা পড়ে নিতে পারি। আচ্ছা, এবার দেখো লব্ধি প্রাবল্য ও দিক নির্ণয়। একটু আগে খেয়াল করে দেখছি আমরা যখন লব্ধি বল বের করছি, লব্ধি বল আর লব্ধি প্রাবল্যের দিকগুলো একই রকম। যেমন খেয়াল করে দেখো, যদি এটা এরকম হয়, একটা ত্রিভুজ আকার একটা এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি যদি একটা বিন্দু হয়, ধরলাম এখানে এই দুইটা চার্জই হচ্ছে সমান পজিটিভ চার্জ বিশিষ্ট, ওকে, এটাও পজিটিভ চার্জের এটাও পজিটিভ চার্জের, ধরলাম এখানে একটা পজিটিভ চার্জের একটা ছোট একটা চার্জকে আমি এখানে রাখছি। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্ন থাকবে এটা যে আমার এই বি আর সি বিন্দুতে যে দুইটা চার্জ আছে, এই দুইটা চার্জের জন্য আমাদের এ কি পরিমাণ লব্ধি, দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রাবল্য সে ফিল করবে, এবং সাথে সাথে হচ্ছে যে আমাদের পরবর্তীতে এই বিন্দুতে যে চার্জটা আসে, তাহলে এই চার্জটার দিকটা কোন দিকে হবে। ওকে, তাহলে খেয়াল করে একটা নির্দিষ্ট কোণ এখানে তৈরি করে ফেলছে। অবশ্যই দেখো এই যে বি থেকে এর দিকে কিন্তু বলটা এদিক বরাবর কাজ করতেছে, সি থেকে এর দিকে কিন্তু এদিক বরাবর কাজ করতেছে, কেননা এরাও পজিটিভ, যেহেতু এরা বড় চার্জ, এটা হচ্ছে তুলনামূলকভাবে একটু কম চার্জ। ওকে, তার মানে হচ্ছে বেসিক্যালি আমরা দিকটা পাবো কিন্তু হচ্ছে ঠিক এই মাঝ বরাবর কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পাবো, ঠিক তো। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে আমরা ই কি বের করতাম, আমার লব্ধি প্রাবল্য ই কি হইতো, বেসিক্যালি হচ্ছে এরকম হতো যে আমাদের, আর ইবি কত ছিল, ইবি স্কোয়ার প্লাস কত ছিল আমার ইসি স্কোয়ার প্লাস কি ছিল 2 ইবি ইসি ইন্টু কস আমাদের সেই মধ্যবর্তী কোণ যেটা আমরা থিটা নিয়ে কাজ করতেছিলাম। ওকে, এরকমভাবে করা যায়। আচ্ছা, একটা ত্রিভুজের বেলা এটা বের করা যায়। আচ্ছা, এর ভ্যালু তো এখান থেকে আমরা বেরই করতে পারবো, এর ভ্যালু বের করতে পারবো না, এই বিন্দুতে যে চার্জটা আছে এই চার্জের জন্য এর ভ্যালু কীরকম হবে, এরকম হবে না। আমরা একটু আগে ফর্মুলা শিখলাম, ইকুয়ালস টু কী হবে আমার 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই দূরত্ব স্কোয়ার, দ্যাট মিনস এটা যদি হয় d1, তাহলে এটা কি হবে আমার d1 স্কোয়ার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ত্রিভুজের জন্য কিন্তু পারা যায়। আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমরা চতুর্ভুজ মানে বর্গক্ষেত্রের বেলা যদি চিন্তা করি, খেয়াল করে দেখো সেম অবস্থা। বর্গক্ষেত্রের বেলা যদি চিন্তা করে থাকি, ধরলাম এ বি সি ডি, এ হচ্ছে আমাদের 4টা বিন্দু
কৌণিক বিন্দু, আমি মনে মনে ধরলাম এই যে ডি বিন্দুতে একটা চার্জ, মানে একদম এই তিনটা চার্জের চেয়েও তুলনামূলকভাবে ছোট একটা চার্জ আমি ডি বিন্দুতে কল্পনা করলাম। ধরে নিলাম এটা হচ্ছে আমার নেগেটিভ চার্জ ছিল, এই চার্জটাকে আমি পজিটিভ চার্জ ধরে নিতেছি, এটাও ধরো পজিটিভ ছিল, এটাও ধরো পজিটিভ ছিল। এখন কথা হচ্ছে জাস্ট আমাকে জিজ্ঞেস করবে যে লব্ধি প্রাবল্যটা কীরকম হবে। ওকে, খেয়াল করে দেখি, এই চার্জটার দিকটা হবে এইরকম, প্রাবল্যটা কাজ করবে এই দিক বরাবর, এদের প্রাবল্যটা কাজ করবে ঠিক এই দিক বারের দিকে, এর প্রাবল্য কাজ করবে এই দিক দিকে, মানে দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে তখন বেশি লব্ধির প্রাবল্য ইটা বের করতে হবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে তিনটা প্রাবল্যর সাথে বের করে আমরা ইটা বের করে ফেলবো। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্যের এই টাইপেরই ম্যাথগুলো আমাদের আসতে পারে। আচ্ছা, তো প্রাবল্যের সাথে সাথে তো আমরা দিক নির্ণয় করাও শিখে গেলাম, এটা আমাদের ইম্পর্টেন্ট। এই লব্ধি প্রাবল্যের জন্য আমাদের লব্ধি প্রাবল্য দিক নির্ণয়টা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে তো লব্ধি প্রাবল্য জিরো হবে কিনা, এই এক্সাম্পলটাও মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি, এটা আসার সম্ভাবনাও আছে। খেয়াল করে দেখো, আমরা এই টাইপের ম্যাথগুলো করে আসছিলাম কিনা। ধরে নিয়েছিলাম যে আমার এ হচ্ছে একটা বিন্দু, বি একটা বিন্দু, এ আর বিতে আমি দুইটা চার্জকে রাখছি। এখন কথা হচ্ছে ধরো দুইটাই হচ্ছে আমার পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ। এখন আমাদের প্রশ্নটা ছিল এরকম যে আমার এ আর বি এর মধ্যবর্তী এমন কোন একটা বিন্দু পাওয়া যাবে, এমন কোন একটা বিন্দু পাওয়া যাবে, ধরলাম এখানে এই পি, এই বিন্দুটাতে কোনো চার্জকে রাখলে বেসিক্যালি হচ্ছে তাদের এ আর বি এর জন্য তাদের তড়িৎ প্রাবল্য, যেটা লব্ধি তড়িৎ প্রাবল্যটা পাবো, এটা জিরো পাবো। দ্যাট মিনস এই ই পয়েন্টের বেলায় পি পয়েন্টে যেই আমার চার্জটা রাখা হবে এটা ইকুয়ালস টু জিরো, মানে তড়িৎ প্রাবল্য জিরো ফিল করবে এ আর বি এর জন্য। প্রশ্নটা ছিল এরকম। আমরা কিভাবে সলভ করতাম, আমরা ধরে নিতাম যে কোনো একটা ডিস্টেন্স, হয়তো এবিকে এক্স ধরে নিতাম অথবা বিবিকে এক্স ধরে কাজ করতাম, এটাকে এক্স ধরে কাজ করতাম অথবা এটা যদি এক্স হয় তাহলে সম্পূর্ণটা যদি সে ধরে নিলাম হচ্ছে এল মিটার, তাহলে এটা কি হবে এল মাইনাস এক্স মিটার। পরবর্তীতে হচ্ছে আমরা এই যে এ এর জন্য পি তড়িৎ প্রাবল্য কতটুকু ফিল করতেছে, ইকুয়ালস টু আমার 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ এ বাই এক্স স্কোয়ার। তারপর হচ্ছে এটা কি ফিল করতো সেমভাবে, এটা ই1 হলে এটা হবে আমার ই2, এটা ই এ হলে এটা হবে ইবি। তাহলে ইবিটা কীরকম ছিল 1/4 পাই এপসাইলন নট ইন্টু আমাদের কিউ ছিল কিউবি, এই যে বি অবস্থানে চার্জ কিউবি, তারপর হচ্ছে আমাদের ডিস্টেন্স স্কোয়ার, দ্যাট মিনস এল মাইনাস এক্স ডিস্টেন্স স্কোয়ার। ওকে, তাহলে দুইটা চার্জ পেয়ে গেছি। আর অবশ্যই বলতেছি কি যে আমাদের খেয়াল করো এই বিন্দুতে লব্ধি প্রাবল্য জিরো হওয়ার, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই দুইটা প্রাবল্যের মান ইকুয়াল হবে, দ্যাট মিনস এখানে আমাদের ই এ ইকুয়ালস টু ইবি হলেই কেবলমাত্র আমরা এই এ আর বি এর ওই মধ্যবর্তী এমন কোন একটা বিন্দুর কথা বলতেছি যে বিন্দুতে আমাদের লব্ধি প্রাবল্যটা জিরো চলে আসবে। ক্লিয়ার? তো এটা ইম্পর্টেন্ট একটা টপিকস, এটা থেকে আসার পসিবিলিটি আছে, তো অবশ্যই আর আসলেও এইভাবেই চলে আসবে। আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের তড়িৎ বিভব। খেয়াল করে দেখো, তড়িৎ বিভব থেকে টোটাল 17টা প্রশ্ন কিন্তু চলে আসছে। তার মানে হচ্ছে এটাও ইম্পর্টেন্ট। এটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দুতে বিভব বের করা। আমরা মানে সেম জিনিসগুলাই শিখে আসতেছি, আমাদের লব্ধি বল, আমাদের লব্ধি তড়িৎ প্রাবল্য, আবার হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দুতে বিভব, জিনিসগুলো সব কিছু সেমই, এইরকম জিনিসগুলোই ছিল যে আমরা সেম ব্যাপার কোন একটা এই যে একটা বর্গক্ষেত্রে এই বিন্দুতে আমাদের বিভবটা জিরো দেখাবো বা বিভবটা কীরকম ফিল করবে, দ্যাট মিনস কী ছিল আমাদের জাস্ট প্রত্যেকটা বিন্দুর জন্য আমাদের বিভবটা বের করে যে v1 v2 v3 v4 বের করে জাস্ট v ইকুয়ালস টু কী করে দিতাম v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4, জাস্ট এই কাজটাই কিন্তু আমরা করতাম। আর আমরা তো জানি তড়িৎ বিভব v ইকুয়ালস টু কী ছিল রাশিমালা, v ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1/4 পাই এপসাইলন নট ইন্টু আমাদের যে চার্জ তার ডিস্টেন্স r, কিউ বাই আর ছিল। সাথে সাথে আমরা এটাও দেখেছিলাম যে আমাদের তড়িৎ বিভবের সাথে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সম্পর্ক ছিল এরকম, v ইকুয়ালস কীরকম ছিল, v ইকুয়ালস টু ছিল আমার ই আর, v ইকুয়ালস টু ই আর, এটা ছিল আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক, ইকুয়ালস টু ই আর। আচ্ছা, তার মানে হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে বিভব কিন্তু আমরা বের করা ইজিও এবং এটা পারাও যাবে, এবং এটা অবশ্যই এখান থেকে আসলে আমাদের ছাড়বো না। আমরা তো দেখলাম আসলে কোন টাইপেরই ম্যাথটা আসবে, এই টাইপেরই ম্যাথটা আসে। তোমাকে একটা নির্দিষ্ট বিন্দুতে দিয়ে দেয়, বলে হচ্ছে বিভবটা জিরো হবে কখন বা জিরো হবে
কি না, এই জিনিসগুলো আর কি কন্ডিশনগুলো থাকে এরকম। আচ্ছা, তো এটা খুব বেশি আহামরি ইম্পর্টেন্সও না। যদি এটার কোনো এক্সাম্পল আমি বলতে চাই তাহলে খেয়াল করে দেখো, মানে এই টাইপের প্রশ্নগুলো আসছে বিগত বছর, যে সে ধরো তোমাকে দুইটা গোলক দেওয়া আছে, এমন দুইটা গোলক দেওয়া আছে, প্রশ্নগুলো এরকম ছিল যে দুইটা গোলককে যদি আমি একসাথে রাখি তাহলে বেসিক্যালি তখন প্রত্যেকটা গোলকের পৃষ্ঠে আমাদের বিভবটা কীরকম হবে। অথবা এরকম প্রশ্ন থাকতে পারে যে এটা হচ্ছে একটা গোলক, আমি গোলকের এই যে দুই প্রান্তের দুইটা বিন্দু সিলেক্ট করলাম, আমি বলতেছি এই দুইটা বিন্দুকে পরিবাহী তার দিয়ে আমি সংযুক্ত করে দিলাম, তাহলে এখন বেসিক্যালি আমাদের পৃষ্ঠে তড়িতের বিভব কীরকম হবে। আবার আমরা দেখেছিলাম এরকম দুইটা গোলকে আমি তার দিয়ে সংযুক্ত করে দিয়েছিলাম, তখন আমাদের তড়িৎ বিভবটা কীরকম ছিল বা সমান কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই পার্টের জন্য ছিল। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তো এটা আমার না পড়লেও চলবে। এবার আসলে তড়িৎ দ্বিমেরু জাস্ট একবার আসছিল, তাও কীরকম টাইপের আসছিল, যে এই টাইপের প্রশ্ন ছিল তড়িৎ দ্বিমেরুকের, লাইক এরকম ছিল। আমরা তো জানি তড়িৎ দ্বিমেরু কী ছিল, যে আমার সমমানের কিন্তু বিপরীত দুইটা চার্জ, একটা হচ্ছে প্লাস কিউ হলে এটা মাইনাস কিউ, মানে মান দুইটা সমান হবে কিন্তু চার্জ দুইটা বিপরীত হবে, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা আমরা পড়ে আসছিলাম হচ্ছে 2L, এটা হচ্ছে বিন্দু P। আচ্ছা, তো এবার খেয়াল করো, তো আমাকে বলছে এই যে কোনো একটা বিন্দু ধরো হচ্ছে আমাদের এই কিউ, বলছে কিউ বিন্দুর জন্য এই তড়িৎ দ্বিমেরুর বেলায় আমাদের তড়িৎ বিভবটা কীরকম হবে, এই টাইপের প্রশ্ন একটা চলে আসছিল। দেখেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল 30 ডিগ্রির কথা বলে দিচ্ছিল। ওকে, আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক P ইকুয়ালস আমরা কি জানতাম, কিউ ইন্টু 2L, এটা জানতাম বের করা। ওকে, ফাইন। তারপর পরবর্তীতে হচ্ছে আমাদের যে কোনো বিন্দুর বেলায় আমাকে বলছে কি, এই তড়িৎ দ্বিমেরুকের ক্ষেত্রে যে কোনো বিন্দুর বেলায় আমাদের ওই তড়িৎ দ্বিমেরুর জন্য আমাদের তড়িৎ বিভবটা কীরকম ছিল, ওইটার ফর্মুলাটা আমরা এরকমভাবে পড়ে আসছিলাম, 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার, হ্যাঁ থিটা বাই আর স্কোয়ার। এটা ছিল আমাদের তড়িৎ দ্বিমেরুকের বেলায় যে কোনো বিন্দুর বেলায় আমাদের ওইটার বিভবটা কীরকম হবে যদি একটা নির্দিষ্ট কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আবার তড়িৎ দ্বিমেরুকের কথা যেহেতু বলতেছি, তাহলে এটা যদি হয় আমাদের তড়িৎ দ্বিমেরু, যে তড়িৎ দ্বিমেরু এটা হচ্ছে পি বিন্দু, এ হচ্ছে আমাদের প্লাস কিউ চার্জ এখানে আছে, এখানে হচ্ছে আমার মাইনাস কিউ চার্জ, আর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের 2L। আমি এবার যদি বলি যে আমাদের এই তড়িৎ দ্বিমেরুকের এই অক্ষের উপরই কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য অথবা তড়িৎ বিভব কীরকম হবে, তাহলে আমাদের ফর্মুলাগুলো চলে আসছে এরকম, ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2p বাই আর কিউব, যেখানে p ছিল কি আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর v আমরা বিভব কত পাবো, 1/4 পাই এপসাইলন নট ইন্টু p বাই আর স্কোয়ার। ওকে, জাস্ট ফর্মুলাগুলো আমরা জানার জন্য জেনে নিলাম, আমাদের যদি দরকার পড়ে যায় তখন হয়তো আমাদের সিকিউতে আমরা ব্যবহার করতে পারবো, অথবা এমসিকিউর জন্য আমাদের তড়িৎ দ্বিমেরু আসতেও পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এবার দেখো ধারকত্ব, খেয়াল করে দেখি ধারকত্ব থেকে অলরেডি 13 বার প্রশ্ন চলে আসছে, তার মানে ধারকত্বটা এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। তো খেয়াল করে দেখি ধারকত্ব কী ছিল, কোন একটা পৃষ্ঠের কথা যদি বলি বা কোন একটা বস্তুর কথা যদি বলি, তাহলে একক বিভবের জন্য আমার যতটুকু পরিমাণ চার্জ দরকার হইতো একক বিভব বাড়াইতে, ওটাকে আমরা ওই ধারকের ধারকত্ব বলতাম আর কি। ওকে, আচ্ছা, এবার আসলে ধারকে সঞ্চিত আধান। আচ্ছা, আমরা ধারকত্ব সি ইকুয়ালস টু কি পড়ে আসছি, কিউ বাই ভি, দ্যাট মিনস হচ্ছে কোন একটা কি পড়ে আসছিলাম, যে কোন একটা ধারকের যদি আমার পৃষ্ঠের যদি বিভব যদি আমি একক বিভব যদি বাড়াইতে চাই, তাহলে যে পরিমাণ আমাকে আধানের প্রয়োজন সেটাই গেছিল আমাদের সেই ধারকত্ব। তাহলে ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই বি, তোমাকে ধারকত্বের ভ্যালু দিয়ে দিতে পারে, তোমাকে ওই পৃষ্ঠের বিভব দিয়ে দিতে পারে, তাহলে তুমি ইজিলি কিন্তু তুমি এই আধানের পরিমাণ তুমি বের করতে পারবা। শুধুমাত্র একবার আসছে, তো আহামরি খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে ফর্মুলাটা দেখে রাখতেও সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। আচ্ছা, সমান্তরাল পাত ধারকটা কি ছিল একটু রিমাইন্ডার দেই, এরকম ছিল না, ধরো এখানে পজিটিভ চার্জ এই ইস্যু ছিল, এখানে চার্জ এইরকম একটা নির্দিষ্ট ডিস্টেন্স, যেটা আমরা বলতাম হচ্ছে ডি। ওকে, আচ্ছা, এবার খেয়াল করে দেখি, তারপর হচ্ছে আমরা দেখো প্রত্যেকটা ধারকের ক্ষেত্রফল ছিল, প্রত্যেকটা পাতের ক্ষেত্র ছিল হচ্ছে আমার এ, তারপর হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব ডি মেনটেন করে ওরা থাকতো, তখন এই ক্ষেত্রে আমরা ধারকত্ব সি পাইতাম কি আমাদের
এপসাইলন এ বাই ডি, যেখানে এ ছিল আমার প্রত্যেক ধারকের প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল, ডি ছিল কি আমার পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব, আর এপসাইলন তো আমরা জানি কি ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এটা যদি শুধু এপসাইলন যদি বলা হয়, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের বেলায়, তখন হচ্ছে আমরা তো এইভাবে ফর্মুলাটা এইভাবেও ডিফাইন করতে পারি যে এপসাইলন কে এ বাই ডি, এভাবে তো আমরা করতে পারি। ওকে, আবার এই সিকে আমরা বলতে পারতেছি আমাদের কিউ বাই ভি। তার মানে হচ্ছে আমাদের এই ফর্মুলা আমাদের ইনফরমেশন অনুযায়ী যেটা দরকার আমরা ওই ফর্মুলাটাই এখান থেকে ইউজ করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের পাত ধারকের ধারকত্ব। এবার হচ্ছে আমাদের ধারকের সিরিজ, যেটাকে বলে আসছি আমরা কিন্তু চলতরিতের বেলায়, আমরা কিন্তু চলতরিতের বেলায় কিন্তু আমাদের এই ধারকত্বগুলো তুলোধারক কীরকম ছিল ওটা কিন্তু দেখে আসছি। এটার ক্ষেত্রে জাস্ট উল্টাটা ছিল। এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের শ্রেণী সমবায়ের বেলায়, দ্যাট মিনস সিএসটা কি হইতো, জাস্ট ওইটার উল্টাটা হইতো। চলতরিতের বেলায় যেটা শিখে আসছি আমাদের রোধের উল্টাটা হইতো, কি হইতো 1/C1 + 1/C2 + 1/C3 ধরলাম আমরা তিনটার জন্য আর কি। তখন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের শ্রেণী সমবায় ধারকের বেলায় শ্রেণী সমবায়ের সিরিজ হচ্ছে তুলোরোধ বের করে হচ্ছে আমরা এটার মাধ্যমে, এই ফর্মুলার মাধ্যমে। এবার আসি ধারকের এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা তুলোরোধটা কীভাবে বের করে থাকি, যে আমাদের CP = জাস্ট যোগ করে দিতাম। এটা ছিল আমাদের চলতরিতের বেলায় তুল্যরোধের জাস্ট উল্টাটা। আচ্ছা, ওকে, এবার আসি হচ্ছে দেখো এখান থেকে 5টা আসছে, তো তবে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের বেলায় কিন্তু 7টার মতো আসছে। তো এই টপিক্সটা আমি এখান থেকে ইম্পর্টেন্স দিচ্ছি। অবশ্যই এখানে তুল্য ধারকত্ব এটার সাথে রিলেটেড, এই দুইটাও ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এবার দেখো, এবার বলতেছে ধারকের শক্তি। ধারকের শক্তির মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের ধারকের একটা হচ্ছে মোট শক্তি, আর একটা হচ্ছে আমার একক আয়তনে সঞ্চিত শক্তি। একটা হচ্ছে সঞ্চিত শক্তি, আর একটা হচ্ছে আমার একক আয়তনে সঞ্চিত শক্তি। খেয়াল করে দেখি আমাদের ফর্মুলাগুলো মনে আছে কিনা। আমাদের ইউ বলতাম আমরা, ধারকের সঞ্চিত শক্তি ইউ পড়তাম, যেটা ছিল ইউ = ছিল আমাদের 1/2 CV²। ওকে, ফাইন। কথা হচ্ছে এই ফর্মুলাটাকে তুমি আবার অন্যভাবে পড়ে আসছো। কথা মেনলি হচ্ছে আমাদের C = কি আমার Q/V। তুমি যদি এটা জানো, তুমি যদি এই ফর্মুলাটা জানো, তাহলে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী এখানে কনভার্ট করতে পারবা। তোমার ইনফরমেশন, প্রশ্নে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, সি নাই, ধারকত্ব নাই, তাহলে তুমি এই ফর্মুলা থেকে ধারকত্ব সি এর জন্য Q/V কনভার্ট করে কিন্তু তুমি পরবর্তী ফর্মুলাতে চলে যেতে পারো। তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে হচ্ছে আমাদের QV। ওকে, তার মানে হচ্ছে তুমি একটা পারলে বাকিগুলো এমনিতে অটোমেটিক পেয়ে যাবা। আচ্ছা, এটাই হচ্ছে ছিল আমাদের ধারকত্বের সঞ্চিত শক্তি। তারপর হচ্ছে আমাকে বলছে যে সঞ্চিত শক্তি দ্বয়ের মধ্যে পার্থক্য বের করা। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা জাস্ট সিম্পল লজিক। তোমাকে দুইটা হয়তো তোমাকে বর্তনী দিয়ে দিবে, দুইটা বর্তনী দিয়ে বলতে পারবে, দুইটা ধারক দিয়ে বলতে পারবে যে তোমার যে প্রত্যেকটা ধারকের আলাদা আলাদা সঞ্চিত শক্তি কীরকম হবে বের করো। অথবা বলতে পারে তোমাকে দুইটা চিত্র দিয়ে দিতে পারে, দুইটা চিত্রের মধ্যে আলাদা আলাদা দুইটা ধারকত্বের দুইটা সিরিজ দিয়ে দিতে পারে। তোমাকে বলতে পারে এ আর বি এর মধ্যে সঞ্চিত শক্তির তুলনা করো। এই টাইপের ম্যাথগুলো এখানে আসে। দ্যাট মিনস হচ্ছে তুমি যদি ফর্মুলাটা যদি ঠিকঠাকভাবে পারো, তাহলে তোমার পক্ষে এটা সম্ভব পারা। ওকে, আচ্ছা, এর সাথে সাথে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি। আচ্ছা, একক আয়তনে সঞ্চিত শক্তি এটা কি ছিল? এটার ফর্মুলা যেটাকে আমরা পড়তাম ইউ প্রাইম। ওকে, এটা ছিল হচ্ছে 1/2 ε0 E²। ওকে, তার মানে হচ্ছে আমাকে একক আয়তনে সঞ্চিত শক্তি জানতে হলে আমাকে ওই জন্য আমাদের ইটা বের করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল আমাদের স্থির তড়িতের জন্য ইম্পর্টেন্ট যে টপিকসগুলো। এখান থেকে আমরা এই দুইটা টপিকসকে নিয়ে নিব আর কি। ওকে, তো এই ছিল আমাদের ইম্পর্টেন্স টপিকগুলো আমাদের এই স্থির তড়িতের জন্য। তবে আমি যতটুকু বলতে পারি এখান থেকে যে আমাদের এইটা নির্দিষ্ট বিন্দুতে বিভব, লব্ধি প্রাবল্য, ওকে, এদিকে আছে লব্ধি বল, তারপর হচ্ছে এখান থেকে আমরা সমান্তরাল পাত ধারক, আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি। দ্যাট মিনস 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টপিক্স যদি পড়ে যাও কাইন্ডলি ঠিকঠাকভাবে, তাহলে এখান থেকে একটা এমন হতে পারে দুইটাও তুমি কমন পেতে পারো, এমনকি অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে কারেক্টলি করতে পারো। মানে এখানে জাস্ট গুণা 6 থেকে 7টা কি 8 টাইপের ম্যাথ এখানে আছে, জাস্ট গুণা 6 থেকে 7টা 8টা ম্যাথ মতো আছে।
ওকে আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার চলতরিতের দিকে চলে যাই। আমরা ইতিমধ্যে আমাদের স্থির তড়িতের যে গোয়ার ঘয়ের জন্য যে ইম্পর্টেন্স আমাদের টপিকগুলো ছিল আমরা এগুলো দেখে নিয়েছি। এবার হচ্ছে আমাদের চলতরিতের আমরা টপিকসগুলো নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করে দেখো, প্রথম টপিক্সটাই চলে আসছে রোধের উপরে তাপমাত্রার প্রভাব। আমি একটা এক্সাম্পল দিয়েই তোমাদেরকে বুঝাই, যদি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, দুইবার আসছে তবুও জাস্ট এমনিতেই বলে যাই আর কি, যেহেতু আমাদের টপিক্সগুলো আসছে। টপিক্সটা আমরা ছেড়ে দিলেও পারি, তবুও যেহেতু একটা ফর্মুলা দিয়ে ম্যাথগুলো করা যায় তার জন্য আমরা এটা একটু দেখে রাখি। খেয়াল করে দেখি, আমাদের ফর্মুলা ছিল এটা, আর থিটা ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। ওকে, এবার আমি একটু পরিচয় দিই। পরিচয়টা এরকম যে ধরো তোমার কোনো একটা পরিবাহী তার দেওয়া আছে, ওই তারের হচ্ছে ধরো রোধ একটা নির্দিষ্ট টেম্পারেচার, ধরো একটা ইনিশিয়াল টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ওই তাপমাত্রাতে তোমার ধরো একটা রোধ দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের আর নট। ওকে ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমরা যদি তাপমাত্রা যদি চেঞ্জ করে দিই, ধরো 10 ডিগ্রি থেকে এখন তাপমাত্রা হয়ে গেছে আমাদের 20 ডিগ্রি। ওকে, ধরে নাও 20 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, তার মানে হচ্ছে এই যে এখন আমাদের নতুন একটা তাপমাত্রা পাইছে, সেটা হচ্ছে আমার থিটা। খেয়াল করো। ওকে, এবার কথা হচ্ছে আমাদের এই আলফাটা কি? আলফাটা ছিল আমাদের রোধের উষ্ণতার সহগ। আলফা ছিল আমাদের রোধের উষ্ণতার সহগ। তার মানে হচ্ছে তোমাকে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে বেসিক্যালি তোমাকে জিজ্ঞেস করবে ওই তাপমাত্রায়, মানে এখন পরবর্তীতে যে তাপমাত্রাটা পাইছি আমরা ইনিশিয়ালের পর, ওই টেম্পারেচারে তোমাদের রোধটা কেমন হবে পরিবাহকের। আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলেই আমার এই ম্যাথের এই প্রবলেমগুলোকে সলভ করা যায়। ওকে আচ্ছা, তাহলে এইবার চলে আসি আমাদের পরবর্তী টপিকস, সেটা হচ্ছে আমাদের জুলের তাপীয় ক্রিয়া। আচ্ছা, তো আমরা কিন্তু এই ফর্মুলাটার সাথে অলরেডি পরিচিত আছি, H ইকুয়ালস টু I স্কোয়ার আর টি। আচ্ছা, এটা যদি ব্যাখ্যা দিতে যে এরকম হচ্ছে যে আমি কোনো একটা বস্তুর বেলায় যদি আমি টি সেকেন্ড যাবত যদি আমি বিদ্যুৎ প্রবাহ আমি চালাই, মানে একটা আর রোধের কোনো একটা যন্ত্রের উপরে, তখন বেসিক্যালি একটা নির্দিষ্ট পরিমাণ আমার তাপ উৎপন্ন হয়। এই তাপটাই কিন্তু একটা কাজ করে থাকে আর কি। ওকে, তাহলে কাজ কি করে থাকে? আমাদের তাপমাত্রা বাড়ায়। যদি আমি ধরো আমি একটা পানির কেতলিতে আমি পানি গরম করতেছি, ওকে, তো এই ক্ষেত্রে আমাদের এইচটা তাপের পরিমাণটা কীরকম হবে বলো তো? এমএস ডেল থিটা। থিটাটা কি ছিল আমাদের তাপমাত্রার পরিবর্তন ওই টি সেকেন্ড সময়ে। তার মানে হচ্ছে এই ফর্মুলাটাকে যদি আমি ঠিকঠাক মাথায় রাখতে পারি, তাহলে আমাদের এই জুলের তাপীয় ক্রিয়ার যেই প্রবলেমগুলো আছে আমাদের, ওই প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারবো। বিশেষ করে আমার বৈদ্যুতিক কেতলিতে যখন আমরা পানি গরম করি, বেসিক্যালি এই ম্যাথগুলো আমাদের এই ফর্মুলা দিয়ে আসে। তো এটাকে আমি একটা এক্সট্রা দিতে পারি, মানে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট আর কি, যেহেতু 5 বার চলে আসছে অলরেডি। তো এটা আমরা একটু দেখে যাবো আর কি এই টাইপের। জাস্ট ফর্মুলাটা মাথায় রাখো, তুমি সিম্পলি তোমার যে গাণিতিক প্রবলেমটা কি ছিল, যে তুমি কিছু একটা পানি গরম করতেছো, দ্যাট মিনস হচ্ছে আমার বৈদ্যুতিক প্রবাহের কারণে কিন্তু এখানে আমার তাপ তৈরি হইতেছে, ওই তাপের কারণে কিন্তু আমার এই পরিবর্তনটা ঘটতেছে, পানিটা ফুটতেছে। ওকে আচ্ছা, এইবার আসো আমাদের পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা। আচ্ছা, তড়িৎ ক্ষমতার ফর্মুলাটা একটু আবার রিমাইন্ড করে, পি ইকুয়ালস টু আমরা ভিআই পড়ছিলাম কিনা? আচ্ছা, এবার দেখো ভি ইকুয়ালস টু আইআর ছিল আমাদের। এখন কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমার আইকে এখান থেকে ভি বাই আর এর মাধ্যমে কনভার্ট করতে পারি। ওকে, এখানে আইকে আমি ভি বাই আর এর মাধ্যমে কনভার্ট করতে হলে কি পাবো? আমরা ভি স্কোয়ার বাই আর। ওকে, আবার আমরা কিন্তু আরকে কিন্তু আবার ভিকে কিন্তু আবার আইআর এর মাধ্যমে প্রকাশ করতে পারি। ওকে, তার মানে হচ্ছে আমাদের জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে, তড়িৎ ক্ষমতা মানে হচ্ছে এটা, আর এই ফর্মুলার মাধ্যমে আমরা তড়িৎ ক্ষমতাকে যে এদিক সেদিক উল্টাপাল্টা করাইতে পারি। ওকে আচ্ছা, সাথে সাথে হচ্ছে আমরা ক্ষমতা পড়ে আসছিলাম কি আমার ডাব্লিউ বাই টি, এটাও তো পড়ে আসছিলাম তাই না? আবার একটু আগে কিন্তু আমরা ডাব্লিউ পড়ে আসছিলাম, বেসিক্যালি হচ্ছে এইচ, মানে এই যে জুলের তাপীয় ক্রিয়ায়, ওই ক্ষেত্রে আমরা কি বের করছিলাম? আই স্কোয়ার আর টি বাই টি। ওকে আচ্ছা, এইবার তার মানে হচ্ছে এই ফর্মুলাটা যদি আমি ঠিকঠাকভাবে রপ্ত করতে পারি, তাহলে আমাদের এই তড়িৎ ক্ষমতা বের করাটা একদম ইজি। এবার চলে আসো যন্ত্রের ক্ষমতার নির্ণয়। ওকে ফাইন, এই যে যন্ত্রের ক্ষমতার নির্ণয়, তো এগুলো দিয়ে হয়ে যাবে। বাতির উজ্জ্বলতার নির্ণয়। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা ক্ষমতা বলতে কি পড়ে আসছিলাম? যে কি পরিমাণ কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে পারে, এটাই তো ছিল আমাদের ক্ষমতা। এখন বৈদ্যুতিক ক্ষমতার বলা যদি চিন্তা করি, সেটা কি ছিল? আমাদের কাজ, মানে কাজ রূপান্তরিত করার যে ক্ষমতাটা, সেটা ছিল। দ্যাট মিনস হচ্ছে আচ্ছা, এখন দেখো ক্ষমতাটা যেমন ধরো একটা এক্সাম্পল, যে 600 ওয়াট ক্ষমতা কি ছিল? যে আমার 600 জুল কাজ এই সেকেন্ডের মধ্যে সে কনভার্ট করতে পারে। তার মানে হচ্ছে যার ক্ষমতাটা বেশি হবে সে বেশি উজ্জ্বল হবে। দুইটা বাল্ব নিয়ে যদি আমি চিন্তা করি, যে বাল্বের ক্ষমতাটা বেশি হবে ওই বাল্বটা
কম ক্ষমতার বাল্বের চেয়ে বেশি উজ্জ্বল হবে। অথবা প্রশ্নে তোমাকে এইরকম সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারে, ধরো প্রথমে তোমাকে উদ্দীপকের মধ্যে বলে দিছে একটা বাল্বের ক্ষমতা, একটা বাল্বের বিভব, তারপর একটা রোধ ইউজ করতেছি কত, এটা বলে দিছে, তুমি ওই জায়গা থেকে তুমি ক্ষমতাটা বের করে নিলে বাল্বের। ওকে, আচ্ছা, এখন পরবর্তী তোমাকে কন্ডিশনটা এরকমভাবে দিয়ে দিতে পারে যে ধরো আমি বিভবটা একটু চেঞ্জ করে দিলাম বা হচ্ছে আমার তড়িৎ প্রবাহটা চেঞ্জ করে দিলাম, তাহলে এই ক্ষেত্রে আমার ক্ষমতাটা কিরূপ পরিবর্তন হবে, বা এভাবে প্রশ্ন বলতে চাইতে পারে যে এবার কি কোন ক্ষেত্রে বাতিটা বেশি উজ্জ্বল হবে, আলোকিত হবে। ওকে, তার মানে হচ্ছে আমাদের ক্ষমতার মধ্যে কম্পেয়ার করব, যখন ক্ষমতাটা বেশি হবে তখন আলোর উজ্জ্বলতা বেশি হবে, কম হলে কম হবে, জাস্ট এইটুকু মাথায় রাখবো। তো বাতির উজ্জ্বলতা এটা খুব বেশি আমারই মানে ইম্পর্টেন্সও না, তার মানে তবু আমরা দেখে যাবো আর কি। জাস্ট একটা জিনিসই আমাকে জাস্ট এই বাতির উজ্জ্বলতা নির্ণয়ের ব্যাপারটা জাস্ট জানতে হবে, এটা যে আমার ক্ষমতার ব্যাপারটা, ক্ষমতা যার ক্ষমতা বেশি সেই বাতি উজ্জ্বল বেশি হবে, বা যে সিচুয়েশনে ক্ষমতাটা বেশি দেবে বাতিটা ওই সময়ে উজ্জ্বল বেশি হবে। এবার চলে আসা হচ্ছে আপেক্ষিক রোধের ও পরিবাহকত্ব। আচ্ছা, আপেক্ষিক রোধ আমরা কি পড়ে আসছিলাম, রোধ ইকুয়ালস টু পড়ে আসছিলাম কি, রো এল বাই এ, আমরা এটা পড়ে আসছিলাম। তাহলে দ্যাট মিনস এইটাই কি ছিল আমাদের আপেক্ষিক রোধের কি ছিল, আর এ বাই এল। ওকে, একই আমরা পড়তেছিলাম কি আপেক্ষিক রোধকত্ব। ওকে, এইটা বেসিক্যালি হচ্ছে এক একটা উপাদানের জন্য নির্দিষ্ট একটা মান, ওই উপাদানের ওই পরিবাহীতে ওই উপাদানই এই রোধকত্ব মেনটেন করে চলো। ওকে, এবার আসো রোধকত্বের ঠিক উল্টা যেই রাশিটা সেটাই হচ্ছে আমার পরিবাহকত্ব। দ্যাট মিনস হচ্ছে যে পরিবাহী রোধকত্বটা হয়ে যাবে বেশি, তার ওই ক্ষেত্রে পরিবাহিত হবে কম, এটা কম হলে এটা হয়ে যাবে বেশি। তার মানে হচ্ছে এই ফর্মুলা ইউজ করে আমরা রোধকত্ব বা এটা ইউজ করে আমরা কি পরিবাহকত্ব জিনিসটা খুব ইজিলি আমরা ডিফাইন করতে পারি। আচ্ছা, আবার সাথে সাথে আমরা খেয়াল করে দেখে আসছিলাম যে আর এর উল্টা ছিল আমার 1/g, দ্যাট মিনস জিকে বলতাম আমরা পরিবাহিতা, জিকে কি বলতাম আমরা, কোনো পরিবাহকের পরিবাহিতা, আর কি ছিল আমার ওই পরিবাহকের রোধ। তার মানে হচ্ছে পরিবাহিতা বেশি হলে রোধ কম হবে, রোধ বেশি হয়ে গেলে রোধ কম হলে পরিবাহিতা বেশি হয়ে যাবে। আচ্ছা, তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমরি, তবুও জাস্ট আমরা জেনে নিব আর কি, ফর্মুলাটা জেনে রাখি, আমাদের হয়তো এমসিকিউতে কাজে লাগতে পারে, বা বাই এনি চান্স যদি চলে আসে যেন আমরা এটা অ্যান্সার করতে পারি। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে তড়িৎচালক শক্তি অভ্যন্তরীণ রোধ, এটা থেকে জাস্ট 3বারের মতো আসছে। আচ্ছা, তড়িৎচালক শক্তি আমরা তো জানি কি ছিল, যে আমার কোনো একটা তড়িৎ উৎসকে শুরু করে আমি তড়িৎ বর্তনী কোনো একটা বিন্দু থেকে ঘুরিয়ে ওই তড়িৎ উৎস সহ আবার ওই বিন্দুতে পুনরায় নিয়ে আসতে আমার এই যে পূর্ণ একটা কমপ্লিট চক্র আমি চক্র কমপ্লিট করলাম, এটা কমপ্লিট করতে যে পরিমাণ কাজ করা লাগতেছে ওইটাকে বলতাম আমি তড়িৎচালক শক্তি ই। তার মানে হচ্ছে এই যদি হয় ই, আমি একটা আধান কিউকে আমি ঘুরাইতে যে পরিমাণ কাজ করতে হয়েছে এটাই হচ্ছে আমার তড়িৎচালক শক্তি, ই ইকুয়ালস টু W/Q। আমরা তড়িৎচালক শক্তির সাথে আমাদের তড়িৎ প্রবাহের একটা সম্পর্ক রিলেশন বের করছিলাম, সেটা কি ছিল আমাদের E/R প্লাস স্মল আর, যেখানে আর হচ্ছে আমার বর্তনীর রোধ আর স্মল আর হচ্ছে আমার ওই তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ। ওকে, এবার চিন্তা করে দেখো, যদি এরকম হয় যে আমাদের অভ্যন্তরীণ রোধের মানটা আমাদের বর্তনীর মানের চেয়ে তুলনামূলকভাবে অনেক ছোট, যদি এইরকম সিচুয়েশন হয়ে যায় যে আমার অভ্যন্তরীণ রোধের মানটা আমার বর্তনীর রোধের চেয়ে বা তুলরোধের চেয়ে খুবই ছোট, তখন আমরা এই জিনিসটাকে নেগলেক্ট করে ফেলি আর কি। তখন আমাদের ইকুয়েশনটা এরকম হয়ে যায়, E/R। ক্লিয়ার? আচ্ছা, তো এই ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো বর্তনীর বেলা, এটা হতে পারে আমার শ্রেণী বর্তনীতে আছে এরকম, অথবা সমান্তরালে আছে এরকম, জাস্ট তুল্যরোধ বের করে আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা ওই বর্তনীর বেলায় আমাদের মেইন প্রবাহর মানটা আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারি। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে কোষের সমবায়। আচ্ছা, আমরা যদি একটা বর্তনী ড্র করি, খেয়াল করে দেখো, এটাই হচ্ছে আমাদের সেই কোষ। ওকে, ধরো এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের একটা রোধ, এটা হচ্ছে আমাদের আরেকটা রোধ, এটা হচ্ছে আমাদের আরেকটা রোধ। ওকে, আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে আমার R1 রোধ, R2, R3, এটা হচ্ছে আমার তড়িৎ উৎস যেটাকে বলতেছি। ওকে, আচ্ছা, এখন কোষের সমবায়তে চলে আসি। দ্যাট মিনস এটা ছিল আমাদের একটা বর্তনী, এটা ছিল আমাদের কোষ। দ্যাট মিনস হচ্ছে শক্তির উৎসটাকে আমরা বলে থাকি
কোষ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার যদি এরকম হয় যে আমি কোনো একটা বর্তনীতে আমি একাধিক কোষ ইউজ করি, আমি যদি একাধিক শক্তির উৎস তড়িৎ উৎস যদি ইউজ করি, তখন আমরা এই বর্তনীটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একরকম এরকম হতে পারে যে আমার কোনো একটা বর্তনীতে তড়িৎ কোষ এভাবে পরপর সাজানো থাকবে, এটা ধরে নিলাম হচ্ছে আমি আর, এভাবে পরপর সাজানো থাকবে, ধরে নিলাম এটা হচ্ছে E1, এটা ধরে নিলাম এটা হচ্ছে E2, এটা ধরে নিলাম এটা হচ্ছে আমার E3, মানে এরকমভাবে ধরো n সংখ্যক পর্যন্ত আমার তড়িৎ উৎস আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আই কীরকম হবে, খেয়াল করে দেখি। এইবার খেয়াল করে দেখো, প্রত্যেকটা তড়িৎ উৎসের কিন্তু আমার তড়িৎচালক শক্তি সেম। আমি বলতেছি প্রত্যেকটা তড়িৎ উৎসের তড়িৎচালক শক্তি ই এর মান হচ্ছে সেম, এবং সাথে সাথে আমি এটাও বলতেছি প্রত্যেকের হচ্ছে অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে স্মল আর। তার মানে হচ্ছে এখানে যদি আমার n সংখ্যক তড়িৎ উৎস থেকে যায়, তাহলে এই ক্ষেত্রে আমি কি পাবো, n সংখ্যক ই ইন্টু আর প্লাস সংখ্যক স্মল আর। ওকে, এটা ছিল আমাদের কোষের সমবায়ের শ্রেণীর যে সমবায় এটা ছিল, ওইটার ক্ষেত্রে হচ্ছে আমার এটা। এবার খেয়াল করে দেখো, আমি যদি সমান্তরালের বেলা যদি আমি চিন্তা করি, যেমন ধরলাম আমার এই রোধটাই ধরলাম আমার তিনটা সমান্তরাল শ্রেণীভুক্ত অবস্থাতে আছে এইরকমভাবে। ধরো এ হচ্ছে একটা কোষ, এ হচ্ছে আরেকটা কোষ, এ হচ্ছে আরেকটা কোষ। ধরো এই তিনটা কোষ একসাথে একটা শ্রেণী সমবায়ে যুক্ত অবস্থাতে আছে। এবার খেয়াল করে দেখো, এই কোষগুলা কিন্তু প্রত্যেকটা তড়িৎচালক শক্তি যদি আমি ই বলে থাকি, আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমার সমান্তরাল সমবায়ে যুক্ত অবস্থাতে আছে। তাহলে এই ক্ষেত্রে আমার এই বর্তনীর তড়িৎ প্রবাহ এটা কীরকম হবে বলতো, NE বাই আর প্লাস স্মল আর বাই এন। ওটা হবে, এইটা হয়ে যাবে তখন এরকম। ওকে, যদি আরেকটু লাইন ক্লিয়ার করি তাহলে হবে NE বাই NR প্লাস স্মল আর। ওকে, তার মানে হচ্ছে শ্রেণী সমবায়ের বেলা জাস্ট একটা জিনিস খেয়াল করো, এনটা গুণ হচ্ছে অভ্যন্তরীণ রোধের সাথে, সমান্তরালের ক্ষেত্রে এই এনটা গুণ হচ্ছে আমার বর্তনীর তুল্য রোধ বা বলো মেইন যে রোধটা আছে ওই রোধের সাথে। ওকে, তার মানে হচ্ছে আমরা আমাদের এই শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের মধ্যে এই জিনিসগুলোতে কিন্তু আর সমস্যা নাই বলতে গেলে। এবার কথা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো কখন আসবে। আচ্ছা, এই জায়গা থেকে প্রশ্নগুলো এরকমভাবে আসবে, তোমাকে জাস্ট বলতে পারে যে এই কয়েকটা কোষ শ্রেণী সমবায় আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি প্রবাহটা কীরকম হবে, মানে আয়ের ভ্যালু বের করতে বলতে পারে। অথবা বলতে পারে, এখন আমি ঘতে বলতে পারে এসে যে আমি এই এই তড়িৎ উৎসগুলোকে আমি এবার যদি সমান্তরালে ব্যবহার করি, তাহলে কি আমি ওই একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ পাবো কিনা, বা আই যেহেতু আছে আমি তখন বলতেও পারি যে এই ক্ষেত্রে আমার শক্তি কীরকম হবে, শক্তির পার্থক্য কীরকম থাকবে। তখন কিন্তু আমরা ওই কাজ বের করার যে ফর্মুলা ওইগুলো দিয়ে কিন্তু আমরা করতে হবে। বুঝা গেছে কিনা? আচ্ছা, এটা খুব বেশি ইম্পর্টেন্স দিব না, তবুও জাস্ট আমি আমরা জানার জন্য আমরা পড়ে রাখবো আর কি, এটা হচ্ছে কথা। এবার আসো, তুল্যরোধ ও বর্তনী সমবায় সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে এই জায়গা থেকে আমাদের তুল্যরোধ আর রোধের যে সমবায়টা আছে, রোধের সমবায় কি ছিল আমাদের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। আমাদের এই তুল্যরোধ আর শ্রেণী সমবায় এই টপিক্সটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আসলে এটা থেকে বেশিরভাগ কিছু এটা থেকে চলে আসবে। আচ্ছা, এবার দেখো তুল্যরোধ ও রোধের সমবায়। আমাদের তুল্যরোধ কি পড়ে আসছিলাম, তুল্যরোধ দুই টাইপের পড়ে আসছিলাম না। তুল্যরোধ মানে কি ছিল যে আমাদের একাধিক রোধের জায়গায় যদি আমি একটা রোধ ব্যবহার করলেই ওই রোধগুলোর কাজ একটা রোধ দিয়ে হয়ে যায়, তখন ওই রোধটাকে আমি বলতেছিলাম তুল্যরোধ। ওকে, তো শ্রেণী সমবায়ের বেলায় রোধগুলো কি ছিল, জাস্ট আমাদের অ্যালজেব্রিক যে যোগের মতো হয়ে যেত আর কি, নাকি এভাবে এন সংখ্যক যদি হয় আর কি। ওকে, ধরলাম RN। আচ্ছা, আর যদি আমি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের তুল্যরোধ কী ছিল, 1/RP ইকুয়ালস টু কী ছিল, 1/R1 প্লাস 1/R2 প্লাস এভাবে 1/RN পর্যন্ত ছিল। ওকে, এই ছিল আমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের কী টাইপের প্রশ্ন আসবে। এখান থেকে আমাদের অনেক টাইপের প্রশ্ন আসতে পারে। তোমাকে একটা বর্তনী দিয়ে দিবে, বর্তনী থেকে তোমাকে বলতে পারে যে বর্তনীর প্রবাহ কীরকম হবে এটা বের করো। তোমাকে হয়তোবা এরকম কিছু প্রশ্ন করতে পারে। দেখো আমরা একটু দেখি কয়েকটা টাইপ আর কি, এখান থেকে কীরকম টাইপ চলে আসতে পারে। আচ্ছা, আমি ট্রাই করব একটার মধ্যেই কমপ্লিট করে ফেলতে। আচ্ছা, এটাকে বলতেছি আমি R1, এটাকে বলতেছি আমি R2, এটাকে বলতেছি আমি R3, এটা হচ্ছে আমার E,
এর একটা তড়িৎচালক সূত্র আর আছে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের অবস্থা। ধরো এটা হচ্ছে আমাদের মেইন ফ্লো হচ্ছে আমাদের আই, এখানে আই ভাগ হয়ে চলে যাচ্ছে আমার I1 হয়ে, এখানে চলে যাচ্ছে আমার I2 হয়ে, এখানে এসে আবার কমপ্লিটলি আবার সে আই হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখানে একটা পয়েন্ট দাও এ, এই পয়েন্টটাকে আমি দিলাম হচ্ছে বি, এটাকে পয়েন্ট দিলাম হচ্ছে সি। আচ্ছা, খেয়াল করে দেখো আমি কিন্তু এখানে দুইটা সমবায় একসাথে নিয়ে আমি একটা বর্তনী তৈরি করছি। খেয়াল করে দেখো এ আর বি এর বেলায় যে রোধটা আছে, এই রোধটা কিন্তু বেসিক্যালি আমাদের শ্রেণী সমবায়। খেয়াল করে একদম মেইন আয়ের সাথেই চলে আসছে। ওকে, আচ্ছা, এবার খেয়াল করে দেখো আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে খেয়াল করছি কিন্তু আমাদের বর্তনীর যেই মেইন প্রবাহ আই, তড়িৎ প্রবাহটা একই রকম থাকে, জাস্ট চেঞ্জ হবে কি আমার আর আর ভিটা চেঞ্জ হবে। কিন্তু সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে আমরা কি খেয়াল করেছিলাম যে আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্যটা সেম থাকবে, দুই প্রান্তের বিভব মানে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটা সেম থাকবে। খেয়াল করে দেখো এই R2 রোধের বিভব পার্থক্য যা থাকবে বি আর সিতে, আর সিটাও সেমই থাকবে, মানে দুইটা প্রান্তের বিভব পার্থক্য সেম থাকবে, কিন্তু এখানে পরিবর্তন হবে আই আর আর। ওকে, এখন তোমাকে প্রশ্নে এরকম ভাবে বলতে পারে যে, প্রথমত এরকম বলতে পারে যে তুমি R1 এর ভিতর দিয়ে যে এটা নাও বের করতে বলতে পারে। এখন দেখো তোমাকে বলতে পারে যে আমার এবি এর জন্য আমাদের বিভব কি রকম হবে। খেয়াল করে এবি এর বিভবটা কি রকম হবে খেয়াল করে দেখো। তা আমরা ভি ইকুয়ালস টু কি আমরা আই আর পরে আসছিলাম না, ভি ইকুয়ালস টু আই আর পরে আসছিলাম, কিন্তু এই ছিল আমাদের মেইন ফর্মুলা। ওকে, কিন্তু কথা হচ্ছে যখন আমি R1 এর বেলায় আমি বিভবটা বের করে থাকবো, তখন বেসিক্যালি এটার বিভব কি হবে বলো তো, ভি ইকুয়ালস টু আই R1। আমরা R1 এর জন্য বিভব বের করব। ওকে, তোমাকে এই প্রশ্ন এরকম চাইতে পারে যে তুমি আর R1 এর জন্য বিভব কি রকম হবে বের করো। ওকে, এবার খেয়াল করে দেখো সমান্তরালের বেলায় কি চাই, সমান্তরালের বেলায় চাই প্রত্যেকটা রোধের জন্য ওই প্রবাহ মাত্রা কত, দ্যাট মিনস তোমাকে আই এর ভ্যালু চাই বের করতে বলে যে আমার সমান্তরালের বেলায় যে রোধগুলা সংযুক্ত করা আছে প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আমার আই কত হবে বের করো, তোমাকে এটাই প্রশ্নে চাই। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমার খেয়াল করো তো এই I2টা কিরকম হবে, I2টা কিরকম হবে বলো, I2টা এরকম হবে না, ভি এ বি। খেয়াল করে দেখো এদের বিভব কি সেম না, বিসি আর বি আর সি এর, তার মানে বিসি এর বিভব বাই হচ্ছে আমাদের কি R1 R2। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার I2 কি হবে যে আমার বি আর সি প্রান্তের বিভব পার্থক্য বাই আমাদের এই R2 রোধ, দ্যাট মিনস হচ্ছে এই R2 রোধের মধ্য দিয়ে আমার I2টা পাবো। ওকে, এবার খেয়াল করো R3 এর জন্য আমরা কি পাবো বলো তো, I3 ইকুয়ালস টু কি পাবো বলো, ভি বিসি বাই R3। এই তো, তার মানে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে কিন্তু I1 I2 I3 কিন্তু আলাদাভাবে বের করতে পারি গেছি। ওকে, আচ্ছা, তো প্রশ্নে এই টাইপেরই একটা টাইপ আসে এইরকম, আবার চলে আসো আরেক রকম টাইপ কী রকম আসতে পারে। খেয়াল করে দেখো আমি আরেকটা তোমাকে প্রশ্ন করি এইরকম যে, ধরো তোমাকে আমি বলতেছি এই যে তিনটা আমার রোধ আছে R1 R2 R3, এখন তোমাকে আমি প্রশ্ন করলাম যে কোন রোধটাকে সরায় ফেললে, আবার বলতেছি কোন রোধটাকে সরায় ফেললে তুমি সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবা, অথবা বলতে পারে কোন রোধটাকে সরায় ফেললে তুমি সর্বনিম্ন তড়িৎ প্রবাহ পাবা। এই হচ্ছে আরেকটা টাইপ, বলতেছি কি তুমি এই তিনটা রোধ থেকে যে কোনো একটা রোধকে সরায় ফেলো, তা সরায় ফেললে আমি কি সর্বোচ্চ পাবো কিনা অথবা সর্বনিম্নটা পাবো কিনা ওইটা জিজ্ঞেস করতেছে, পাবো আর কি এটা জিজ্ঞেস করতেছে। তাহলে খেয়াল করে দেখো আমরা যদি চিন্তা করি যে R1টাকে বাদ দিয়ে, যে বললাম R1টাকে সরাই দিলাম, R1কে সরাই দিলে এই R2 আর R3 এর জন্য আমি একটা তুল্যরোধ পাবো কিনা, R2 আর R3 এর জন্য একটা তুল্যরোধ কি পাবো, 1/R2 R3 এরকম একটা তুল্যরোধ পাবো। ওকে, এবার খেয়াল করে দেখো আমি যদি R3টাকে সরাই দিই তখন কিন্তু R1 R2 কিন্তু শ্রেণী সমবায় হয়ে গেছে, তখন কিন্তু আমি পাবো হচ্ছে R12, এটা একটা শ্রেণী সমবায়ের মধ্যে পাবো। ওকে, আচ্ছা, এবার চিন্তা করো এবার হচ্ছে আমি পাবো আরেকটা রোধ, যদি R2কে সরাই দিই তখন কিন্তু শ্রেণী সমবায় হয়ে গেছে R1 আর R3, তখন কিন্তু R1 আর R3 পাবো একটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। ওকে, বা এটাকে R2 R3। আচ্ছা, এটা কি ছিল আমাদের সমান্তরালের জন্য বের করছি আমরা, এটা এই দুইটার জন্য বের করছি কি শ্রেণী সমবায় আছে না দুইটা। আচ্ছা, এবার আসলে দেখার বিষয় হচ্ছে এবার চলে আসো, আমাকে দেখতে হবে এই তিনটার মধ্যে সবচেয়ে বড়কে। খেয়াল করো এই তিনটার মধ্যে যার মান সবচেয়ে বড় হবে দ্যাট মিনস ওই তুল্যরোধটা সবচেয়ে বেশি, আর আমি তো জানি রোধ বেশি হইলে কারেন্টের ফ্লো কি হবে, কম হবে, দ্যাট মিনস আই কম হবে। তার মানে যখন তোমাকে প্রশ্নে চাইবে যে আমার যে কোনো একটা রোধকে সরায় ফেললে আমার তড়িৎ প্রবাহটা সর্বনিম্ন হবে, দ্যাট মিনস তোমাকে ওই একটা করে সরায় দেখতে হবে আমার কোন তুল্যরোধটার মান সবচেয়ে বেশি, ওইটার জন্য আমরা সর্বনিম্ন কারেন্ট পাবো। তাহলে উল্টাটা কি হবে, কোন তুল্যরোধটা সবচেয়ে কম তার জন্য আমরা কারেন্টের ফ্লোটা বেশি পাবো। ওকে, এই টাইপেরও প্রশ্ন আসতে পারে। আচ্ছা,
আচ্ছা, এবার চলে যায় হচ্ছে আমাদের কারশফের সূত্রে। আচ্ছা, কারশফের তো দুইটা সূত্র আমরা পড়ে আসছি। একটা কি ছিল আমাদের, যে আমাদের কারেন্টের ফ্লোগুলো যদি আমি যোগ করি, ধরো কারেন্টের ফ্লোগুলো যদি আমি যোগ করি তাহলে কি হবে, আমাদের 0 আসবে। আর আরেকটা ফ্লো কি ছিল, যে আমাদের সম্পূর্ণ বর্তনীর তড়িৎচালক শক্তি ইকুয়ালস টু কি ছিল আমাদের, যে তড়িৎ প্রবাহ I এবং তড়িৎ প্রবাহ I মানে প্রত্যেকটা রোধ এবং ওই রোধের সাথে আনুষঙ্গিক যে সংশ্লিষ্ট যে আমার প্রবাহ, তাদের গুণফলের সমষ্টি সমান। এই দুইটাই ছিল হচ্ছে আমাদের কারশফের ফর্মুলা। এখন আমাদের কারশফের ফর্মুলা দিয়ে খুব বেশি আহামরি তেমন আসেও না, যদিও গত 5 বারে মানে গত 7 বছরের মধ্যে 5 বার চলে আসছে, তবু আমি একটা স্টার্ট দিয়ে রাখি এটা আসার মতো। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কী টাইপের প্রবলেমগুলো আসতে পারে, তোমাকে একটা বর্তনী দিয়ে দিবে, বর্তনীতে তোমাকে জাস্ট জিজ্ঞেস করবে যে তুমি I3 বা I2টা বের করো। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে কিন্তু এই যে আমরা কিন্তু কোষের সমবায়ের বেলায় কিন্তু দেখে আসছি যে তোমাকে এই বর্তনীর প্রত্যেকটা রোধের জন্য ফ্লো মানে তড়িৎ প্রবাহ কীরকম আসে এগুলো বের করতে বলে। তো দেখা যায় আমি যদি কারশফের ফর্মুলা যদি ইউজ করতে পারি প্রপারলি, তখন দেখা যায় এই প্রসেসে খুব ইজিলি বের করা যায়। জাস্ট আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা কি ছিল, যে আমার একটা নির্দিষ্ট বিন্দুতে আসতেছে অথবা ওই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে কারেন্টের সমষ্টি হচ্ছে 0। আর এটা ছিল আমার সম্পূর্ণ বর্তনীর বেলায়, সম্পূর্ণ বর্তনীর তড়িৎচালক শক্তি ইকুয়ালস টু কি হবে, আমার ওই বর্তনীতে যে কয়টা রোধ ইউজ করতেছি ওই রোধের আনুষঙ্গিক যেই কারেন্টের ফ্লো মানে তড়িৎ প্রবাহ তার গুণফলের সমষ্টি সমান হবে বেসিক্যালি। ওকে, তো এই দুইটা জিনিসকে মাথায় রেখে কিন্তু এই টাইপের ম্যাথ আসলে আমাদের প্রবলেম সলভ করতে খুব মানে কষ্ট হওয়ার কথা না। এবার চলে আসো হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ কীরকম ছিল আমরা একটু ড্র করি আর কি। হুইটস্টোন ব্রিজটায় কিছুটা ইম্পর্টেন্ট দিচ্ছি আমি ভালো রকমই। আচ্ছা, এরকম ছিল না, একটা চতুর্ভুজের মতো। ওকে, এই যে এরকম। ওকে, ধরো এই দিক বরাবর, ধরো এই হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের আরেকটা রোধ, এটা হচ্ছে একটা রোধ, আরেকটা হচ্ছে আলাদা একটা রোধ। এই দিক বরাবর চলছে হচ্ছে I1 ফ্লো, এদিক বরাবর চলছে হচ্ছে I2, এই হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার আর, এদিক বরাবর যাচ্ছে ধরো হচ্ছে I3, আর এদিক দিকে যাচ্ছে হচ্ছে ধরো I4, এটা হচ্ছে আমাদের S। ওকে, এটাকে আমরা একটা হুইটস্টোন ব্রিজ বলে থাকি। তো হুইটস্টোন ব্রিজের একটা জিনিসই আসে, সেটা হচ্ছে এখানে থাকবে একটা গ্যালভানোমিটার, এটা অবশ্যই এদিক বরাবর একটা কারেন্টের ফ্লো IG কাজ করবে। ওকে, তো হুইটস্টোন ব্রিজের একটা জিনিসে আছে, সেটা হচ্ছে আমাদের তার সাম্যাবস্থার ক্ষেত্রে এই তিনটা রোধের মধ্যে এই একটা সম্পর্ক বিরাজমান। সাম্যাবস্থার ক্ষেত্রে এই 4টা রোধের মধ্যে এই একটা সম্পর্ক বিরাজমান। তার মানে হচ্ছে 4টা রোধ কখন সাম্যাবস্থায় থাকবে, যখন P/Q এর অনুপাত ইকুয়ালস টু হবে R/S এর অনুপাতের সমান। ওকে, এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে তোমাকে একটু এক্সাম্পল বলে দেই, খেয়াল করে দেখো। যদি হয় এটা হয় হচ্ছে 8 ওহমের রোধ P, এটা যদি হয় ধরো 24 ওহমের রোধ, খেয়াল করো, এটা যদি হয় ধরো তোমার 16 ওহমের রোধ, এটা ধরে নিলাম হয়তো 32 ওহমের রোধ। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, এবার তোমাকে প্রশ্নে এটা জানতে চাইবে যে এই হুইটস্টোন ব্রিজটা কখন সাম্যাবস্থায় থাকবে বা কোন শর্তে সাম্যাবস্থায় থাকবে। আবার বলি, এই হুইটস্টোন ব্রিজটা কোন শর্তে বা কখন সাম্যাবস্থায় থাকবে, বা সাম্যাবস্থায় থাকতে হলে আমাদের এই যে আমাদের যে এই রোধ, এই রোধের সাথে কত রোধ যোগ করলে অথবা মানে কত রোধ কীভাবে সংযুক্ত করলে এই হুইটস্টোন ব্রিজটা আমার সাম্যাবস্থানে থাকবে, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা হুইটস্টোন ব্রিজের। ওকে, এবার খেয়াল করে দেখো, প্রথমত আমরা এই আমাদের ফর্মুলা দিয়ে একটু চেক করে দেখি আসলে P/Q আর R/S এর অনুপাতটা সমান আসে কিনা। দেখো P/Q দ্যাট মিনস 8/24, দ্যাট মিনস 1/3 আসে। এটা কি 1/3 আসে না, তার মানে হচ্ছে এটা সাম্যাবস্থানে নাই। তো ধরে নিলাম যে এটা সাম্যাবস্থানে আসে হচ্ছে এইরকমভাবে R/S, আমরা তো R/S প্রাইমের জন্য আসছে সে সাম্যাবস্থান। ওকে, তার মানে খেয়াল করে দেখো, এটা যদি হয় 8/24, এটা হয়ে যাবে কত, আর কত এখানে আছে 16, এটা হয়ে যাবে S প্রাইম। তার মানে এখান থেকে আমি S প্রাইমের একটা ভ্যালু বের করতে পারি, সেটা হচ্ছে আমার 48। তার মানে হচ্ছে 48 যদি হয় এই রোধের মান, তখনই কেবলমাত্র এই 4টা রোধের কারণে হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থানে থাকবে। আচ্ছা, তার মানে এটা বুঝে গেলাম। এখন কথা হচ্ছে, এখন আমাকে তো S প্রাইমটা 48 বানাইতে হবে, কিন্তু আমার এখানে আছে কত 32। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এইরকম এই যে আমাদের S প্রাইমটা, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে আমাদের। খেয়াল করে দেখো, যদি এরকম হয় যে আমাদের এই S প্রাইমটা S এর চেয়ে, S মানে কোনটা অলরেডি দেওয়া আছে প্রশ্ন যেটা, এটার চেয়ে যদি বড় হয়ে যায়, তখন আমাকে রোধ যুক্ত করতে হবে শ্রেণী সমবায়ে রোধ সংযুক্ত করতে হবে। আর যদি এরকম হয়ে যায় যে আমাদের S প্রাইমের চেয়ে Sটা বড়,
তখন আমাদেরকে এটা সমান্তরাল সমবায়ে রোধটাকে যুক্ত করতে হবে। ওকে, এখন দেখো কতটুকু রোধ যুক্ত করতে হবে সেটা বের করি। সেটা হচ্ছে খেয়াল করে দেখো, আমাদের এখানে এস প্রাইমটা লাগবে হচ্ছে 48, কিন্তু এখানে আছে কত 32, তার মানে কত লাগবে বলো তো, কত লাগবে এত লাগবে না, এস প্রাইম মাইনাস এস ইকুয়ালস টু 48/32, দ্যাট মিনস 16 ওহমের একটা রোধ, নতুন 16 ওহমের একটা রোধকে আমার যুক্ত করতে হবে। যেহেতু এই ক্ষেত্রে এস প্রাইমটা বড়, দ্যাট মিনস এটাকে আমার শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। যদি এরকম হয়তো এস প্রাইমটা এস এর চেয়ে ছোট বের হতো, দ্যাট মিনস আমাকে রোধটা কমাইতে হলে আমাকে সমান্তরাল সমবায় ব্যবহার করা লাগে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের হুইনস্টন মিলস, লেস হচ্ছে আমাদের শান্ট। এটা কি ছিল? এটা ছিল আমাদের গ্যালভানোমিটারের রোধের সাথে আমরা মাঝে মাঝে কিন্তু আমাদের হয়তো রোধ অ্যাড করা লাগে কি কারণে? হয়তো গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ মাপার জন্য, হয়তো কখনো বেশি তড়িৎ পরিবাহ মাপার জন্য, অথবা কখনো তড়িৎ প্রবাহ কম পরিবাহর জন্য কিন্তু আমাদের বেসিক্যালি এই শান্টটা যুক্ত করতে। শান্ট হচ্ছে এক রকমেরই আমার রোধ। ওকে, আচ্ছা, তো দেখো হয়তো এইরকম হয় আর কি, ধরো এই যে এটাকে যদি বলতেছি আমি শান্তের রোধ, এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের রোধ। ওকে, মানে তারা পরস্পর হচ্ছে আমার সমান্তরালে, মানে সমান্তরাল সমবায়ে কিন্তু তারা থাকে। আচ্ছা, যদি এটা হয় মেইন ফ্লো আই, তাহলে খেয়াল করো তো, এটা হচ্ছে I1, এটা হচ্ছে আমাদের I2। আচ্ছা, আমরা কিন্তু এই কার্শফের ফর্মুলাতে কিন্তু আমরা দেখে আসছিলাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কার্শফের ফর্মুলা, মানে কার্শফের ফর্মুলা থেকে আমরা একটা জিনিস বের করতে পারছিলাম, সেটা কি ছিল? আমাদের সমান্তরালে যদি থাকে এরকম দুইটা রোধ R1 R2, যদি মেইন ফ্লো যদি হয় I, তাহলে I1 আর I2 টা কীরকম হবে আমরা এটা বের করে আসছিলাম। এটা ছিল এরকম, I1 ইকুয়ালস টু কী হবে বলো তো, R2/R1 প্লাস R2 ইন্টু I, এই ছিল একটা। এবং আমাদের I2 টা কীরকম ছিল? I2 টা ছিল এরকম, R1/R1 প্লাস R2 ইন্টু I। ওকে, মেইন ফ্লো এই দুইটা ছিল। তার মানে এই দুইটার সাথে কম্পেয়ার করলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে I1 কত পাবো? I1 পাবো হচ্ছে আমাদের G/S প্লাস I1, দ্যাট মিনস হচ্ছে এখানে এই যে শান্টের দিকের তড়িৎ প্রবাহটা কত হবে আর কি, দ্যাট মিনস এখানে IS ধরি, এটাকে আমি IG ধরি। ওকে, তাহলে IS কি হবে? G/G ইন্টু মেইন ফ্লো I, এবং হচ্ছে IGটা আমাদের কীরকম হবে বলো তো? IG হবে হচ্ছে S/S প্লাস G ইন্টু I। ওকে, তার মানে হচ্ছে আমাদের যদি গ্যালভানোমিটারের রোধ, শান্টের রোধ যদি দিয়ে দেওয়া থাকে, আমরা যদি মেইন ফ্লোটা জানি, তাহলে আমরা আলাদাভাবে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ, শান্টের তড়িৎ প্রবাহ আমরা আলাদাভাবে বের করতে পারবো। ওকে, আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের মান বের করা। এবার এটা হয়তো গয়ের মধ্যে আসতে পারে, গয়ের মধ্যে এই টাইপের প্রশ্ন চলে আসে যে আমার যদি গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ যদি বাড়াইতে চাই, লেট ধরো আমরা I0 ধরে নিলাম, মানে তড়িৎ প্রবাহ আগে কত ছিল হচ্ছে 2 এম্পিয়ার। ওকে, এখন আমাদের তড়িৎ প্রবাহ আমাদেরকে এখন 10 এম্পিয়ার বানাইতে হবে। তড়িৎ প্রবাহ এখন 10 এম্পিয়ার বানাইতে হবে, আমাদেরকে 10 এম্পিয়ার বানাইতে হবে তড়িৎ প্রবাহ। এখন কথা হচ্ছে আমাকে এবার কি একটা নতুন শান্ট বা নতুন একটা আমাদের রোধকে কি আমাদের অ্যাড করতে হবে না সমান্তরালে? ওকে, তো এটাকে আমরা বলছিলাম অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা। কি করা? অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা। আচ্ছা, তো এই একটা ফর্মুলা পড়ে আসছিলাম, S ইকুয়ালস টু G/N-1, আমরা এই ফর্মুলাটা পড়ে আসছিলাম। ওকে, যেখানে G কি ছিল আমার? গ্যালভানোমিটারের রোধ, ওকে, তারপর আমরা S কি পড়ে আসছিলাম? শান্টের রোধ। ওকে, এখন N কি ছিল? N ইকুয়ালস টু ছিল হচ্ছে আমার ফাইনাল I/ইনিশিয়াল I, দ্যাট মিনস আমাকে কত এম্পিয়ার এখন বানাইতে হবে, আগে কত ছিল, দ্যাট মিনস এটা কত হবে 10/2 ইকুয়ালস টু হচ্ছে আমার 5। ওকে, তার মানে খেয়াল করে দেখো, আমরা G এর ভ্যালু কোন একটা জানি, সে কোন একটা মান আছে আর কি G এর। ওকে, আর এমনিতে হচ্ছে N এর ভ্যালু হচ্ছে 5-1, G এর কোন একটা ভ্যালু মান ধরে নিই, দ্যাট মিনস হচ্ছে G/4 ইকুয়ালস টু S। তার মানে হচ্ছে আমাকে এই মানে সে আর কি ধরে নিছি আর কি এটা 5, এটা জানি না কত, আমি জাস্ট দুইটা এমনিতেই ফ্লো ধরে নিয়েছি। তার মানে হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করে আমরা বলতে পারবো যে আমাদের গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহটা যদি শুরুতে 2 এম্পিয়ার থাকে, তাহলে 10 এম্পিয়ার করতে হলে আমাকে কতটুকু পরিমাণ এখন নতুন করে রোধ যুক্ত করতে হবে আমাদের বর্তনীর সাথে। ওকে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের চলতড়িতের মধ্যে যেই ইম্পর্টেন্ট যেই টপিকগুলো ছিল। তো এর মধ্যে হচ্ছে আমি তোমাদেরকে বলতে পারি হচ্ছে শান্ট,
তারপর হচ্ছে হুইস্টন ব্রিজ, যে এই দুইটা টপিকস খুবই ইজি। তারপর আমাদের তুল্যরোধ রোধের সম্ভব, এটা আসলে মানে বিভিন্নভাবে এটার ম্যাথ চলে আসতে পারে আর কি। ওকে, তো দেখা গেছে বেসিক্যালি ঘুরে ফিরে তোমাকে তুল্যরোধই বের করতে হবে, হতে পারে তোমাকে ওই যে রোধ বের করতে বলবে, অথবা বলতে পারে যে ওই রোধের জন্য আরেকটা রোধের প্রবাহ কীরকম হবে, এই টাইপেরই প্রবলেমগুলো বেশি আসে। আর এক্ষেত্রে আমাদের কোষের সমবায় নিয়ে খুব বেশি ঝামেলা করার দরকার নেই, কেননা এটা করতে গেলে আমাকে কোষের সমবায় করতে হচ্ছে। ওকে, তো আপেক্ষিক রোধ বা পরিবাহগত জাস্ট জেনে নিব, এটা জাস্ট জেনে রাখবো আর কি। হ্যাঁ, দরকার পড়লে এদিকে হচ্ছে আমাদের এই জুলের তাপীয় ক্রিয়ার জন্য আমাদের বেসিক্যালি যে সমস্যাগুলো আছে, কোন সমস্যা, ওই যে কেতলিতে আমি পানি গরম করতেছি, একটা তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তো তড়িৎ প্রবাহের কারণে যেহেতু এখানে একটা যে শক্তিটা তৈরি হচ্ছে, ওই শক্তিটা বেসিক্যালি আমার তাপ শক্তির সমান, জাস্ট এইটা ইউজ করে হচ্ছে আমাদের এই সমস্যা সমাধান করা হয়। তো আজকে এই পর্যন্তই হচ্ছে আমাদের ক্লাস। আমরা এই 3টা চ্যাপ্টারের চেষ্টা করেছি, 3টা চ্যাপ্টারের যে ইম্পর্ট্যান্ট যেই আমাদের টপিকসগুলো ছিল গ আর ঘয়ের জন্য, এবং প্রশ্ন কীরূপ আসতে পারে, আমরা এই জিনিসগুলো নিয়ে খুব অল্প সময় নিয়ে আলোচনা করেছি। তো আশা করি হচ্ছে তোমরা এই টপিকসগুলোর উপরে খুব ভালোভাবে নিজেদের দখলে এনে পরীক্ষার হলে মাস্ট যাবা। আর অবশ্যই এমসিকিউর দিকে একটু নজর দিতে হবে আর কি। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ঠিকঠাকভাবে পরীক্ষা দিবা। তো পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের সাজেশন ক্লাসে। এই পর্যন্ত সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাই।